প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিনে। আমি মুকসিমুল হাসান এবং আমাদের সঙ্গে আজকে দুজন অতিথি রয়েছে। শুরুতেই আমরা তাদের সঙ্গে পরিচিত হব, তারপর আমরা আলোচনায় যাব। আমার ঠিক বামে রয়েছেন শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল, এবং তারপর রয়েছে সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক কমিটি। আপনাদের দুজনকেই আজকের এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমি ঠিক শুরু করব বাবুল ভাই আপনার কাছ থেকে। কিছুক্ষণ আগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি একটি বক্তব্য দিয়েছেন। তিনি বক্তব্যের আমরা সেই 5 আগস্টের পর থেকেই তার বক্তব্যগুলোকে যদি অ্যানালাইসিস করি, তাহলে আস্তে আস্তে একটু নির্বাচনের দিকে তাগিদ দেওয়ার প্রেশারটা বেশি দেখতে পাচ্ছি। এবং বিএনপির পক্ষ থেকে প্রথমে বলা হচ্ছিল যে সংস্কার নির্বাচন একই সঙ্গে চলবে, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এই মুহূর্তে উনি আরও একটু জোর দিয়েছেন যে সংস্কার আসলে কোনো কাজেই আসবে না বা এটা বাস্তবায়নযোগ্য না নির্বাচিত গভর্নমেন্ট ছাড়া। তিনি বলছেন যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর কিংবা দ্রুত নির্বাচন দিতে পারলে এই সংস্কারের যে দাবিগুলো আসছে সেগুলো বাস্তবায়ন হবে, অন্যথায় এই জুলাই অভ্যুত্থান বেহাত হয়ে যেতে পারে। ষড়যন্ত্রের কথা গতকালও উনি বলেছেন, আজকেও বলেছেন। তার এই বক্তব্যকে কীভাবে মূল্যায়ন করবেন? না, আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক সারওয়ার তুষার এবং আমাদের শ্রোতা, দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম, অভিবাদন। শোনেন, এই জুলাই বিপ্লব জি, মানুষের দীর্ঘদিনের রক্তে রঞ্জিত যে একটা খুনে রাঙা যে একটা অর্জন, সত্যিকার অর্থেই তো এই অর্জনটাকে আমাদের ধরে রাখা সকলের দায়িত্ব। কিন্তু দিনে দিনে এই বিপ্লবের যে চেতনা, বিপ্লবের যে স্পিরিট এবং বিপ্লবের যে আকাঙ্ক্ষা, এটা তো ফ্যাকাশে হচ্ছে। হ্যাঁ, নানান কারণে নানানভাবে সময় এর জন্য দায়ী, এটাও একটা ইস্যু। কিন্তু সময় এমন ইস্যু যে আমাদের বাংলাদেশি মানুষের ক্যারেক্টার যে অতি দ্রুত মানুষ ভুলে যেতে চায়। আমরা সেই জিনিসগুলোকে, ফ্যাসিবাদের যে অন্যায়, অত্যাচার, নিষ্ঠুরতা, লুণ্ঠন, সেই বিষয়গুলো আমরা যতটা না সামনে আছি, আমরা নিজেদের মধ্যে বড় বিভাজনটাকে আরো প্রকট করে তুলছি। এবং আরো অনেকগুলো ব্যাপার, যে সরকারের দুর্বলতা বা সরকারের মানে প্রয়োজনীয় সময় প্রয়োজনীয় উদ্যোগ না নেওয়া, মানে সরকারের কি বলে সাহসী ভূমিকা পালন করা, সেই বিষয়গুলো ক্রমেই সরকারের মধ্যেও আমরা শৈথিল্য দেখছি। এবং আমরা বিবদমান যারা এই যে স্টেক হোল্ডার বা যারা আন্দোলনের শক্তি, তাদের মধ্যে নানান ধরনের বাক্যবান, নানান ধরনের বিভাজন। আপনি ঠিক আছে, আপনি সংস্কার তো অবশ্যই প্রয়োজন আছে, এটা তো কেউ অস্বীকার করবে না। কেন অস্বীকার করব? আপনি দেখেন আজ থেকে 6 মাস আগে, 5 মাস আগে আওয়ামী লীগ কোথাও একটা ফুট করে ওঠার সব সাহস পেয়েছে, এখন পাচ্ছে নানান জায়গায়। আজকে দেখলাম লক্ষ্মীপুরে আদালতে তারা স্লোগান দিচ্ছে, হ্যাঁ, এবং কম না, বিকট আওয়াজে তারা স্লোগান দিচ্ছে নানান জায়গায়। এই যে হচ্ছে, প্রথমত হলো সরকারের দুর্বলতা, দ্বিতীয়ত হলো যে আমাদের আন্দোলনরত শক্তি, তার মধ্যে যে স্পিরিট, এই ওই সময়কার স্পিরিট এখনকার স্পিরিট তো এক না। এই যে এটা সময় যাবে, আমি মনে করি বাস্তবতা এটা। এই যে আমাদের মধ্যে অনৈক্য বৃদ্ধি পাবে এবং আমাদের দায়িত্ব জ্ঞানহীনতার কারণেও হতে পারে সেটা, বা সময়ের কারণেও হতে পারে সেটা, বা মানুষের এই যে দ্রুত ভুলে যাওয়া, এই কারণেও হতে পারে। আমরা যতটা না ফ্যাসিবাদের উৎকট দুর্গন্ধ বা উৎকট চরিত্র বলতে ভালো না বাসি, তার চাইতে বেশি ভালোবাসি আমাদের নিজেদের মধ্যে মানে কি বলে বিভ্রান্তি, বিভেদ, বাক্যবান, এইগুলো আমরা ভালোবাসি। এগুলো হচ্ছে তো দেখছেন না, নানানভাবে নানান কারণে হচ্ছে। এবং আপনি এটা সত্য যে আপনি সংস্কার প্রয়োজন আছে, এই সংস্কার আমরা কিন্তু সকলে আগে বলেছি, আরো 3 বছর আগে বলেছি। দেখেন, এই যে আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের বন্ধুরা বা নাগরিক কমিটির বন্ধুরা, তারা তো সংস্কারের কথা 5ই আগস্টের পরে বলছে, এটা তো সত্য। তারা বৈষম্য বিরোধী আন্দোলন, তারা একটা বলবে তারা কৌশলগত কি, তারা বৈষম্য বিরোধী চাকরিতে বৈষম্যের জন্য আন্দোলন করেছে। আপনি চিন্তা করে দেখেন তো, যদি জুলাইয়ের 15 তারিখে বা জুলাইয়ের 5 তারিখে বা 10 তারিখে শেখ হাসিনা তাদের এই দাবি মেনে নিত, তাহলে কি তারা শেখ হাসিনা উৎখাতের আন্দোলন থাকতো আর, বা পরিবেশটা কিরকম হতো না? কিন্তু আমি কিন্তু তার আন্দোলন আমি ইস্তফা দিতাম না। আমি যে এক দফা হাসিনাকে মারি নাই, অবৈধ নির্বাচন মারি নাই, এটা প্রথম থেকে হাসিনার চোখে চোখ রেখে আমি বলার চেষ্টা করেছি, হ্যাঁ, এবং বলেছি। এর জন্য আমাকে অনেক মূল্য দিতে হয়েছে। এখন আমাদের ভাইয়েরা বলে যে আপনারা পারেন না, এটা আমরা উৎখাত করে দিয়েছি। আর ভাই, আপনারা তো করেছেন, অবশ্যই করেছেন। এটা একটা ভাইস ভার্সা। আমি হাসিনাকে আঘাত করতে 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 দুর্বল করেছি, খাদের কিনারায় এনেছি, পরে আপনি আর আমি সবাই মিলে ধাক্কা দিয়েছি, হাসিনা খাদের মধ্যে পড়েছেন। এখন কে করেছেন কে করেননি, হ্যাঁ, বা আমরা কতটুকু করেছি আপনারা কতটুকু, এইটা তো এখন প্রয়োজনীয় কথা হতে পারে না। এখন আমি এই যে যেটা করলাম, আমার বন্ধুরা কি বৈষম্যবিরোধী ছাত্রের বন্ধুরা বলছে যে খালি নির্বাচনের জন্যে কি হাসিনার পতন হয় নাই।
হ্যাঁ, খালি নির্বাচনের জন্য প্রধান নয়, কিন্তু নির্বাচন তো অন্যতম প্রধান হইতে পারে। নির্বাচন ছাড়া তো আপনি যে মানুষের আকাঙ্ক্ষা, মানুষ দীর্ঘদিন গণতন্ত্র বঞ্চিত, গণতন্ত্র না থাকার কারণে আইনের শাসন নাই, গণতন্ত্র না থাকার কারণে মানবাধিকার নাই, গণতন্ত্র না থাকার কারণে লুণ্ঠন হয়েছে সর্বব্যাপী। আপনি একটা গণতান্ত্রিক ব্যবস্থা যদি বিনির্মাণ করতে পারেন, শুরু করতে পারেন, সেটা তো নির্বাচন দিয়েই শুরু হবে। হ্যাঁ, এবং মানুষ বলবে একটু মাঝখানে একটা প্রশ্ন একটু জানার জন্যই, সেটি হচ্ছে আপনি বলছেন যে নির্বাচনী মধ্য দিয়ে একটি সরকার আসবে, তারা এই সংস্কারগুলো করবে, আমি রাইট? যদি তাই হয়, আমার প্রশ্ন হচ্ছে নির্বাচিত সরকার, যেটি কিছুদিন আগে সৈয়দা রেজওয়ানা হাসানও বলছিল যে 53 বছরে তো আমরা সংস্কারগুলো পাইনি। প্রশ্নটি আমার এই জায়গায় যে একটি নির্বাচিত সরকার আসলো, এসে সে এই যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সংস্কারের, সেটি যে সে মানবে, যদি কোনো রকমের অ্যাগ্রিমেন্ট কিংবা কোনো রকমের প্রতিশ্রুতিতে তারা স্বাক্ষর না করেই নির্বাচনে যায়, তাহলে মানবে তার নিশ্চয়তা কি? আপনারা আচ্ছা, আপনি যে সংস্কার করবেন এর নিশ্চয়তা কি? আমি যদি বলি আপনি ক্ষমতা প্রলম্বিত করছেন, আপনি আরাম আয়েশ ভোগবিলাস আপনাকে পেয়ে বসেছে, আপনি কার কাছে জবাবদিহি করবেন? হ্যাঁ, বিএনপি যদি বা কোনো সরকার যদি সেটা না করে, তাহলে মানুষ তো 5 বছর পরে তাকে আবার ছুঁড়ে ফেলে দিতে পারবে, সেই সুযোগ আছে। তার মানে আরো 5 বছর নষ্ট হবে। আমি বলছি না, তা আপনি যেই সময় নষ্ট করছেন, এটা এই সময় আপনি তো একদিন, আপনার তো একদিন যে আপনি, মানুষ যদি ভুল করে, মানুষ আমাকে নির্বাচিত করলো, আপনাকে নির্বাচিত করলো, তখন মানুষের একটা সান্ত্বনা থাকবে যে আমি তাকে ভোট দিয়েছি, আমার কাছে কমিটমেন্ট করেছে, তো আমার কথা যদি সে না রাখে, মানুষ তাকে ফেলে দিবে। কিন্তু আপনি যদি কমিটমেন্ট না রাখে, তাহলে মানুষ কি করবে? আপনি 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 যদি কমিটমেন্ট না রাখেন, আর যেটা বলছেন সেটা না করেন, আর আপনার তো কোনো লক্ষণও দেখছি না। 6 মাস এটা কোনো হানিমুন পিরিয়ড না, হানিমুন পিরিয়ড। তো এই 6 মাসে আপনি যে কি সংস্কার করবেন, আপনার লক্ষণ 15 দিন হইলো কয়েকটা সংস্কার কমিশন, গুরুত্ব কমিশন রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্ট নিয়ে কোনো তৎপরতা আছে, কোনো আলোচনা আছে, কোনো যারা স্টেক হোল্ডার এটা কোনো কম্প্রিহেন্সিভ কোনো চিন্তা আছে, তারা কতটুকু রাখবেন কিনা, আদৌ করবেন কিনা, করবেন কিভাবে করবেন, টোটাল বিষয়টা একটা ধূম্রজাল। আচ্ছা, তারপরেও আমি বললাম সংস্কারের কাজ সংস্কার জায়গায় আছে, চলবে। নির্বাচনের কাজ নির্বাচনের জায়গায় চলবে। এখন আপনি এই সংস্কার কমিশন রিপোর্ট ধরে নেন, 4টে কমিশন রিপোর্ট দিয়েছে, এখন কত 9টা না 10টা কমিশন আছে, সব 6টাকে মেইন কমিশন ধরে নিই, 6টা কমিশন রিপোর্ট দেওয়া পর্যন্ত একসাথে আপনি ধরে কি এটা কন্ঠভোটে পাস করবে যে এই প্রস্তাব আসছে, এটা এই কমিশনের, এটা এই কমিশনের বিষয়? সেটা না। বিষয়টা যখন যেটা আসবে, আপনি সেটা কেন ফেলে রাখবেন, সেটা নিয়ে আপনি কথা বলেন, এবং সেটা একটা কম্প্রিহেন্সিভ জায়গায় যান, প্রিসাইজ করেন যে এখান থেকে আপনি কতটুকু রাখতে পারবেন, কতটুকু করতে পারবেন। আপনি করতে পারবেন না সেটা আমরা বলছি না, কিন্তু এটা নিয়ে কালক্ষেপণ, সময়ক্ষেপণ, এটা উদ্দেশ্যমূলক কেউ কেউ বলতে পারে। আচ্ছা, আমি একটু সারোয়ার তুষার আপনার কাছে এই প্রসঙ্গে একটু জানি, তারপর আমরা অন্য প্রসঙ্গে যাব। সেটি হচ্ছে আপনাদের স্টেটমেন্টটা বা আপনাদের বয়ানটা যদি বলি, একটু ভিন্ন মনে হয় যে আপনারা মনে করছেন হয়তো যে কিছু সংস্কার, আপনাদের বক্তব্যগুলো এর আগে এতদিন যেভাবে শুনে আসছি, যে কিছু সংস্কার গুরুত্বপূর্ণ, সেগুলো যদি এখন না হয়, তাহলে নির্বাচিত সরকারও সেগুলো নাও করতে পারে, এবং অনেকগুলো ক্ষেত্রে যেমন সংবিধান নতুন করে লেখা বা সেই জিনিসগুলো আরও অনিশ্চিত হয়ে যাবে। তো আসলে আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথাটি বলেছেন যে নির্বাচিত সরকারকেই এই কাজগুলো করলে সাস্টেইনেবল হবে বা এটি হবে, তো তার বক্তব্যকে কিভাবে দেখেন, এবং আপনাদের আসলে দলীয় অবস্থান কি? দলীয় মানে সংগঠনের অবস্থান, এখনো তো দল হিসেবে আসেন। আপনাকে ধন্যবাদ। আমরা এই ব্যাপারে শুরু থেকে আমাদের অবস্থান পরিষ্কার করেছি যে এই গভর্নমেন্টের পক্ষ থেকেও একটা নির্বাচনের রোডম্যাপ কিন্তু বলা হয়েছে, যে এই বছরের ডিসেম্বরে অথবা আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে। ফলে নির্বাচন নিয়ে কোনো ধূম্রজাল আছে এরকম আমার কাছে মনে হয় না, কারণ একটা রোডম্যাপ পাওয়া যাচ্ছে যে এর মধ্যে নির্বাচন হবে, এবং ডক্টর ইউনূসের মতো একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব যেহেতু একটা কথা বলেছেন জাতির সামনে ভাষণে, সুতরাং এটার অন্যথা উনি করবেন আমার কাছে এরকম মনে হয় না। করলে তো আন্দোলন সংগ্রাম ইত্যাদির ব্যাপার আছে, কিন্তু তার আগে কতগুলো ফান্ডামেন্টাল প্রশ্ন আছে, যেখানে আমরা যেখানে বলছি যে আপনি বিচারের প্রশ্ন বাদ দিয়ে, সংস্কারের প্রশ্ন বাদ দিয়ে যখন নির্বাচনের প্রশ্নটাকে প্রধান করে তোলা হয়, এবং আপনি দেখবেন যে আমাদের পুরো মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় এটাই প্রধান আলাপ করা হচ্ছে যে নির্বাচন কবে হবে, কিভাবে হবে। এতে করে কিন্তু আমাদের কিন্তু কোনো রেজিম চেঞ্জ ঘটে নাই। রেজিম চেঞ্জ মানে হচ্ছে আপনাকে ভোটের মধ্যে আমি পরাজিত করলাম, আরেকটা ইলেকশন কবে হবে এই প্রশ্ন। নিয়মতান্ত্রিক রেজিম চেঞ্জ, এটা একটা গণ অভ্যুত্থান ঘটেছে, যে গণ অভ্যুত্থানের পরে যে সকল কারণে বাংলাদেশে গণ অভ্যুত্থান করতে হয়, সেই জিনিসগুলো এবার গিটটা ছাড়তে হবে। আপনি বাংলাদেশের 72 সাল থেকে 24 সালের ইতিহাসটা আমাদের কাছে পরিষ্কার। সেই ইতিহাসটা হচ্ছে যে কখনোই কোনো দলীয় সরকারকে বাধ্য করা ছাড়া, সেটা কোনো কোনো ক্ষেত্রে কু করতে হয়েছে, এখানে সামরিক অভ্যুত্থান করতে হয়েছে, এখানে কখনো কখনো আন্দোলন করতে হয়েছে, এখানে 1/11-এর মতো ঘটনা ঘটেছে, আন্দোলন সংগ্রাম করা, এখানে জনতার আদালত হয়েছে আমলাদের নেতৃত্বে। এই আন্দোলন সংগ্রাম করা ছাড়া কোনো সরকারকে, কোনো ইভেন নির্বাচিত সরকারকেও ক্ষমতা থেকে কখনো নামানো যায় না। একটাই ব্যতিক্রম উদাহরণ, সেটা হচ্ছে আপনার 1996 থেকে 2001 সালে যে আওয়ামী লীগ সরকার, সেই সময় তারা কোনো রকম ঝামেলা ছাড়া নির্বাচনটা দিতে রাজি হয়েছিল। তবু শেখ হাসিনা তখনও বলেছিলেন যে আমরা যখন ক্ষমতায় আসতে পারবো তখন আমরা ইলেকশন দিব, কিন্তু তিনি সেটা পারেন নাই অন্যান্য এক্সটার্নাল অনেকগুলো বিষয়ের কারণে। তাহলে দেখা যাচ্ছে কোনো সরকারই কিন্তু
বিএনপি 91 থেকে 96 সালে ক্ষমতায় ছিল, তারপর তারা আরেকটা ইলেকশন করলো যেটাতে তাদের আন্ডার ইলেকশন হলো, প্রশ্নবিদ্ধ নির্বাচন, 2 মাসের মধ্যে তারা আবার তাদেরকে ক্ষমতা থেকে সরতে হলো। ওই একই কাজ করে কিন্তু আওয়ামী লীগ এবার এক যুগ ক্ষমতায় থাকলো, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা। তাহলে এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র নির্বাচিত সরকার আপনার এই সমস্যা গণতান্ত্রিক, যে ভাই যেটার কথা বলছিলেন আমরা এটার সাথে একমত, যে এখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা লাগবে। গণতান্ত্রিক ব্যবস্থাটা নির্বাচন অ্যাজ সাচ ওই গণতন্ত্র নিশ্চিত করতে পারছে না। তাহলে করতে হলে আপনার গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে নির্বাচন হবে। নির্বাচন ছাড়া গণতন্ত্র কিভাবে নিশ্চিত করবে? না, শুধু নির্বাচন গণতন্ত্র নিশ্চিত করতে পারে না। আর কি লাগতে পারে? গণতান্ত্রিক আপনার ইনস্টিটিউশনাল স্বাধীনতা লাগবে। আপনার এখানে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হচ্ছে প্রধান নির্বাহী তথা প্রধানমন্ত্রীর অধীনে থাকে। গত 15 বছর এটার উৎকট হয়েছে। সংবিধানের মধ্যেই স্বৈরতান্ত্রিকতার বীজ আছে, যেগুলো এখন ইভেন সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে। ইটস অফিসিয়াল নাও, ঠিক আছে? এই আপনি প্রশ্নটা হচ্ছে নির্বাচন তো হবেই, এটার কোনো বাংলাদেশের একটা নির্বাচনী গণতান্ত্রিক চর্চা ছিল, এটার অন্তরায় অন্য কিছু। এখানে 111 চেষ্টা করেও কোনো লাভ হয় নাই। ফলে নির্বাচনী লাইনে আমাদেরকে যেতেই হবে, এটার কোনো অন্যথায় না, এটা মিশন না, বাংলাদেশ মিশন না। কিন্তু প্রশ্নটা হচ্ছে কোন ব্যবস্থার অধীনে নির্বাচন হবে, ফ্যাসিবাদী ব্যবস্থার অধীনে নাকি গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে? তো সেইখানে আমরা বলেছি যে ন্যূনতম কিছু সংস্কার আপনি করেন, এবং সেটার জন্য সরকার কিছু প্রস্তাব দিয়েছে, মানে কমিশনগুলো তাদের প্রস্তাব দিয়েছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু যেদিন তিনি রিপোর্টগুলো গ্রহণ করেন তিনি পরিষ্কার করে বলেছেন যে আমরা এই সবগুলো থেকে সমন্বয় করে একটা চার্টার তৈরি করবো, গণ অভ্যুত্থান চার্টার। নির্বাচন হবে, এই হবে, সেই হবে, সব হবে, কিন্তু এটা থেকে আমরা সরবো না, এবং সকল দলকে এখানে আমাদের ঐক্যমত্যে আমরা নিয়ে আসবো। এবং এই চার্টারটা হচ্ছে আপনার অনেকটা ওই 80 দশকের সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছিল তখন 3 জোটের রূপরেখা ছিল। আওয়ামী লীগের একটা জোট, বিএনপির একটা জোট, বামদের একটা জোট। এই 3 জোট কিন্তু একটা রূপরেখা করেছিল। আপনি দেখেন সেখানে তাদের পরিষ্কার অবস্থান ছিল যে আমরা বাংলাদেশে কখনোই যেন নির্বাচিত সরকারের বাইরে বা সংসদীয় ব্যবস্থার বাইরে অন্য কিছু না হয়, যেন সবসময় অবাধ নির্বাচন হয়, যেন কখনোই এটাকে প্রশ্নবিদ্ধ করা না চায়। এই সমস্ত প্রতিশ্রুতি তারা তখন দিয়েছিলেন। প্রথম দফাতেই কিন্তু সেটা ভঙ্গ করা হয়েছে। মাগুরার উপনির্বাচনের কথা আমরা জানি। এটা দিয়েই একটা প্রশ্ন আপনাকে করি। ধরেন আপনার এই সরকার আপনাদের অনেকগুলো দাবি মানতে পারলো না, বা গণ অভ্যুত্থানের অনেক আকাঙ্ক্ষা আপনাদের ভাষায় যদি বলি সেটি মানতে পারলো না, তাহলে মানে ধরেন আমি এরকম উদাহরণ দিয়েই বলি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ আপনারা চেয়েছেন, মানেনি অনেক রাজনৈতিক দল, সরকারও সেখান থেকে সরে আসছে। জুলাই প্রোক্লামেশনের কথা আপনারা বলেছেন, সেটিও এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো যে সব রাজনৈতিক দল মেনেছে এরকম দেখি না, এবং কোনো জায়গা থেকে অনানুষ্ঠানিকভাবে আমরা এটাও জানতে পেরেছি যে হয়তো বিএনপিও এটিকে পুরোপুরি ধরে সমর্থন করবেন না। তো তাহলে তো সেখান থেকেও আপনারা সরে আসতে হবে। সংস্কার ইস্যুতেও যদি এরকম হয় যে প্রধান রাজনৈতিক দল যারা ফিল্ডে এই মুহূর্তে আছেন তারা যদি আপনাদের এই দাবিগুলোর সাথে একমত না হয়, আপনাদের আসলে কি করার আছে? না, 1 নম্বর কথা হচ্ছে সংস্কারের দাবি তো আমাদের দাবি না, শুধু গণ অভ্যুত্থানের দাবি। সংস্কার এটা গণ অভ্যুত্থানের দাবি, এটা এখন সরকারি পজিশন, রাষ্ট্রীয় পজিশন। আদারওয়াইজ আপনি কেন এতগুলো কমিশন করছেন? কমিশন করার সময় তো বিএনপি বিরোধিতা করে নাই, কোনো রাজনৈতিক দল বিরোধিতা করে নাই। উল্টো বিএনপি কিন্তু প্রত্যেকটা খুব ভালো কাজ করেছে তারা, যে প্রত্যেকটা কমিশনের তারা ছায়া কমিশন তৈরি করেছে নিজেদের মতো, ঠিক আছে? এবং বিএনপি 62 দফা সম্ভবত 62 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে সংবিধানের। আচ্ছা, তাহলে এগুলো বিএনপি দিচ্ছে, তার মানে বিএনপি তো সংস্কারকে মিন করে। কিন্তু আমি মনে করি যে তাদের রাজনৈতিক কৌশল, সাংগঠনিক কৌশল হিসেবে তারা নির্বাচনের প্রশ্নটাকে সামনে রাখতে চায়, এটা তাদের রাজনৈতিক কৌশল। কিন্তু তাদের বিভিন্ন কথাবার্তা অনেক সময় আমার কাছে মনে হয়েছে যে সরকার যদি তার রোডম্যাপটা পরিষ্কার করতে পারে তাহলে বিএনপি অন্তত তাদের 2 বছরের প্রস্তুতি আছে, যে 2 বছরের মধ্যে নির্বাচন হবে। জুনের যে ইঙ্গিতটা ডক্টর জুনের যে ইঙ্গিতটা দিলেন 26 জুনে, ঠিক আছে, এটা তো সর্বোচ্চ, এর বাইরে যাবে না। এর বাইরে গেলে তো আমরাও বিরোধিতা করব। তো যদি এর মধ্যেও হয় তখনও সেটা হয় কিন্তু 24 মাসের কম, 22 মাস। তো আমি মনে করি যে বিএনপি নির্বাচনের কথা বলছে কারণ তার নেতাকর্মীকে চাঙ্গা রাখতে হবে, কারণ যেহেতু তারা একটা বৃহত্তম দল এবং সরকারে যাবে। কিন্তু তাদেরও আসলে প্রস্তুতি আছে যে এইটা ওনারাও এটা বোঝেন। শ্রীলঙ্কায় আপনি দেখেন, শ্রীলঙ্কায় সর্বশেষ ওই গণঅভ্যুত্থানের পরে ওই পিসফুল ট্রানজিশনের মধ্য দিয়ে একটা জায়গায় পৌঁছাতে 2 বছর লেগেছে। এটা সবখানি এরকম যে লাগে, এটা বিএনপি। সিরিয়ায় কি হচ্ছে? সিরিয়ায় ওই সরকার বলছে আমরা 4 বছর থাকবো, 4 বছর থাকবো, সংবিধান বাতিল, এবং আমরা নতুন সংবিধান করার আগ পর্যন্ত আমরা সরকার। এগুলো কিন্তু বাদ পার্টি নিষিদ্ধ, ইত্যাদি, ঠিক আছে? তো এইটাই রোড ম্যাপ। কিন্তু এই ধরনের একটা বড় যখন ঘটনা ঘটে, আমরা তো বলছি না আপনি 4 বছর থাকেন, আমরা মানবো না এটা, ঠিক আছে? আমরা বলছি যে 2 বছরের মধ্যে, বা এই যে আমরা বছরও বলছি না, আপনি এই বছরই দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি একটা গণপরিষদ নির্বাচন দেন। কারণ এই যে সংস্কারগুলোর কথা বিএনপি বলছে যে সংস্কারটা নির্বাচিত সরকারকে করতে হবে, আমরা এটার সাথে একমত। কিন্তু সেই নির্বাচিত সরকারটা কিন্তু সংসদ নির্বাচন না, কনস্টিটিউশন চেঞ্জ সহ অন্যান্য যে চেঞ্জগুলোর কথা বলা হচ্ছে, এগুলো আপনি কোথায় করবেন? এগুলো করতে হয় আসলে গণপরিষদ নির্বাচনের মধ্যে। তো গণপরিষদ নির্বাচনও একটা জাতীয় নির্বাচন। তো যারা সংসদ নির্বাচনে জয়ী হবে কিংবা সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে সরকার গঠন করবে, তাদের তো গণপরিষদে কোনো ভয় থাকার কথা না, কারণ গণপরিষদটাও তারাই সংখ্যাগরিষ্ঠ হবে, জনগণ তো তারকেই ভোট দেবে। কারণ বিএনপির দফা পরিষ্কার, 31 দফা, পাশাপাশি এখন যে চার্টারগুলো হচ্ছে, এগুলো যদি বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কমিট করে যে হ্যাঁ আমরা এগুলোর মধ্যে যেগুলো সম্ভব বাস্তবায়ন করব। জাতীয় সংসদের মধ্যে পার্থক্যটা কি? গণপরিষদের
আইডিয়াটা হচ্ছে যখন আপনাকে রাষ্ট্র পুনর্গঠন কিংবা রাষ্ট্র সংস্কার করতে হয় তখন আপনাকে গণপরিষদ নির্বাচন করতে হবে। রাষ্ট্র মানে গঠনেও। জাতীয় নির্বাচনের আরেকটা জাতীয় নির্বাচন না ভাই আমি বলি তারপর হ্যাঁ, আপনি please, বলেন। please, আমরা বুঝতে আমাদের- চাচ্ছি, জানতে হ্যাঁ, চাচ্ছি। অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে এটা পরিষ্কার করে বলেছি যে ভাই যেটা বলেছেন আসলে রোডম্যাপ দুইটা নির্বাচনেরই, যে আপনি আগে গণপরিষদ নির্বাচন করবেন, সংবিধান বানাবেন, তারপর সংসদ নির্বাচন। কিন্তু যেহেতু এই দুইটা নির্বাচনের রোডম্যাপে সকল রাজনৈতিক দলকে এক জায়গায় আনা যাবে না বা সকল পক্ষকে এক জায়গায় আনা যাবে না, কারণ এটা একটা লেংদি প্রসেস মনে হয়। সেক্ষেত্রে আমরা বলছি একটাই নির্বাচন করবেন, সেটা হচ্ছে গণপরিষদ নির্বাচন হবে, যেখানে যারা জয়ী বা যারা হচ্ছে নির্বাচিত তারা আগে সংবিধান প্রণয়ন করবে বা সংবিধান সংস্কার করবে। সেখানে এই যে চার্টারের যে কথা, যে প্রস্তাবগুলো আছে সেগুলোর উপর বাহাস হবে। আমরা বলেছি যে ওইটাকেই আপনি গণপরিষদের ভিত্তি দলিল করেন, যার উপর তর্ক হবে। গণপরিষদের একটা গণপরিষদ তর্ক লাগে, 72 গণপরিষদের তর্ক আছে। তো তারপরে যখন আপনি সংবিধানটা বানালেন, আপনি একটা সুনির্দিষ্ট টাইম করে দিবেন তাকে, যে 120 দিন কিংবা 1 বছর কিংবা 6 মাস যাই হোক, একটা টাইম দিবেন। এই টাইমের মধ্যে আপনাকে সংবিধান প্রণয়ন সহ অন্যান্য সংস্কার কর্মকাণ্ডগুলো শেষ করতে হবে ওই সরকারকে, ওই গণপরিষদকে। তারপর যখন শেষ হবে তখন একটা আইন পাশ করার মধ্য দিয়ে তারা সংসদে রূপান্তরিত হবে, ওই একই গভর্নমেন্ট। এটা কিন্তু এই যে স্থানীয় সরকার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল থেকে শুরু করে মাজদার হোসেন, তারপর কি বলে আব্দুর রউফ, যে এই যে বিচারপতি যারা আছে, আইনজ্ঞ যারা, তারাও কিন্তু এই বলছেন যে এটাই মানে লজিক্যাল রাস্তা। তো এটাতে আমি মনে করি যে যদি কোনো কনফিউশন থাকে, উচিত হচ্ছে বসে এটা নিয়ে, এটার রোডম্যাপটা কি সেটা বুঝতে চেষ্টা করা, কিন্তু আগে এটাকে উড়িয়ে না দেয়া। ওকে, আমি একটু বাবুল ভাই আপনার কাছে একটু মানে আপনি একটু ক্লিয়ার করবেন, আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা বলবেন, সাথে একটু প্রশ্ন দিয়ে দিই। সেটি হচ্ছে সারোয়ার তুষার যেটি বলছিল যে বিএনপিরও একটি মানে চিন্তা চেতনা এরকম আছে যে 2 বছর পর্যন্ত এই গভর্নমেন্টকে হয়তো সুযোগ দেওয়া যেতে পারে, কিন্তু রাজনৈতিক কৌশল হিসেবে তারা হয়তো জুন জুলাই আগস্টে নির্বাচন চাচ্ছে, এটিও বলবেন। এবং একই সঙ্গে গণপরিষদ এবং জাতীয় নির্বাচন ইস্যুতে বিএনপির আসলে অবস্থানটি কি? অনেকগুলা ইস্যু জি। আমি বলি, এই যে সংবিধান সংশোধন কমিশন বা এই যে পরিবর্তন সংবিধান, তারপরে এই রাষ্ট্র কি বলে যা এই গণপরিষদ নির্বাচন, সংবিধান পরিবর্তন অনেকগুলা ইস্যু। 21 বছর ভোটার, এমপির বয়স, 17 বছর ভোটারের বয়স, তারপরে 400 আসন, তারপরে 100 উচ্চ পরিষদ নিম্ন পরিষদ। এটা একটা দক্ষযজ্ঞ কাণ্ড। এই যে কাণ্ডটা আপনি করছেন, এটা মানুষের ম্যান্ডেট নিয়েই করা উচিত। হ্যাঁ, এই বিষয়ে বিএনপিরও অনেক বিষয় কমিটমেন্ট আছে, অধিকাংশ বিষয়। আপনি যে সংস্কারের কথা বলছেন, হ্যাঁ এটা ঠিক, গণতন্ত্রের ত্রুটি থাকে, ব্যত্যয় থাকে, আমাদেরও আছে, আমাদের রাজনৈতিক নেতৃত্বেরও ব্যত্যয় আছে, ত্রুটি আছে, ভুল আছে। সেখান থেকে আমরা শিখছি, শিখে আমরা দেখছি যে আসলে দিন শেষে তো মানুষের কাছেই ফিরে আসা লাগে। গায়ের জোরে আপনি কতদিন শাসন করলেন, কি করলেন, এই শিক্ষাটাও তো আমাদের জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ, বা রাজনৈতিক দলের জন্যও গুরুত্বপূর্ণ। এখন আপনি যদি বলতেই থাকেন যে আপনি বিএনপি বা অন্য রাজনৈতিক দল যদি কেউ ক্ষমতা আসে তারা করবে কি করবে না, সেটাও আপনি বলতে পারবেন, ঠিক আছে, কিন্তু আপনি যে করছেন বা করবেন, আপনার কি উদ্দেশ্য, সেটাও তো আমার প্রশ্ন থাকতে পারে। কারণ হ্যাঁ, আর আমি ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করলে আপনি যদি ভুল করেন বা অন্যায় করেন, তখন আমার স্যাটিসফ্যাকশন থাকবে যে এটা আমার সরকার, আমি করেছিলাম, সে আমার সাথে প্রতারণা করেছে, কথা রাখেনি, তাহলে আমি মুখ ফুরিয়ে নেব। সংস্কারের মূল যে বাস্তবতাটা, যত সংস্কারের কথা বললেন আপনি, কেয়ারটেকার গভর্নমেন্ট যে আমরা ফিরিয়ে আনছি, এটা একটা বড় সংস্কার, বিরাট সংস্কার। এটা আমি মনে করছি পার্মানেন্টলি যে ফিরিয়ে আনছি। হ্যাঁ, এখন আপনি এই সরকারের আকার আয়তন কিরকম হবে বা সরকারটা কিভাবে গঠিত হবে, কেটায় সেখানে কি ফাঁক ফোকর আছে, এই জায়গাটা আপনি বন্ধ করেন। আমার ধারণা এই জায়গাটা যদি আপনি বন্ধ করেন, আপনার যে প্রয়োজনীয়, আপনার যে আকাঙ্ক্ষা সংস্কারের, এর 60% অর্জিত হয়ে যাবে। তারপরেও বাকি থাকবে, অবশ্যই থাকবে। আর আপনি সব সংস্কার করেন, এই যে হাসিনা আইন করছিল না যে কি নির্বাচন ছাড়া ক্ষমতা কেউ গ্রহণ করলে মৃত্যুদণ্ড, তা সেই হিসেবে তো আমাদের সবার মৃত্যুদণ্ড হয়ে গেছে। আইন, সংবিধান, এগুলো মানুষের কাছে কি কোনো মূল্য আছে? মানুষের কাছে এগুলো সব তুচ্ছ, মানুষের আকাঙ্ক্ষার কাছে। কিসের আইন, কিসের কি, আপনি যতই যেভাবে বলেন, মানুষ যেভাবে চিন্তা করবে ওইটাই তো মূল কথা। মানুষ কি চাচ্ছে সেটা তো আপনি আর আমি এখানে বসে বলে দিতে পারবো না। তার জন্য তো একটা গণভোট নেওয়া, সেটার জন্য বললো যে গণভোটের কথা, তার মানে আপনারা না, গণভোটের কথা বলেনি। সে বলছে এটাও একটা ধূম্রজাল আছে, গণপরিষদটা জাতীয় পার্লামেন্টে রূপান্তর করবেন, তো একই তো কথা, নির্বাচন তো সেটা দেন আপনি। এটার মধ্যে খুব একটা পার্থক্য নাই যে গণপরিষদ যাহা তাহাই জাতীয় সংসদে রূপান্তর। মানে এই মুহূর্তে গণভোট না, গণপরিষদ অন্য জিনিস। ওনারা যেটা বলেছে ওইটাকেই জাতীয় পার্লামেন্টে রূপান্তর করবে ভবিষ্যতে, ওইটাকেই সেটা বলছে। এটাও একটা ধূম্রজাল, এটা নিয়েও আলোচনার ব্যাপার আছে, এটা জটিল ব্যাপার। সেগুলো নিয়ে কার্যকর কোনো আলোচনা হয়েছে ইন দিস টাইম? আপনি দেখেন আওয়ামী লীগের ফুটোর ফাটোর চারদিক দিয়ে শুরু হয়ে গেছে। আমরা একটা নানান ধরনের কনস্পিরেসি, আমরা জানি বিপদে তারাও পড়বে, আমরাও পড়বো। এই আওয়ামী লীগ যদি আবার উত্থান হয়, হবে না,
কোনোভাবে ইনশাল্লাহ আশা করি বাংলাদেশে সেই বাস্তবতা নাই। কিন্তু দেখেন গতকাল কি কি ওই যে বইমেলায় হাসিনার কি কি ডাস্টবিনে হাসিনার যে ঘৃণা, ও তো বাংলাদেশের মানুষের ঘৃণা প্রাপ্য হক, এটা তার। বাংলাদেশের হাজার দুয়েক মানুষ কেউ কেউ এটাও বলবার চেষ্টা করতে তাকে ভুল বুঝিয়ে, মানে কি বলে কুসুম কুসুম একটা সমালোচনা, ভুল বুঝিয়ে তাকে 2,000 মানুষকে হত্যা করেছে, 32,000 মানুষকে পঙ্গু করেছে। এই ন্যারেটিভগুলো আমরা সামনে আনতে পারছি না, বরং এই ন্যারেটিভগুলো পিছনে পড়ে যাচ্ছে। এটা একটা আশঙ্কার ব্যাপার। যতক্ষণ পর্যন্ত একটা শক্তিশালী সরকার, সরকার তো দুর্বলতম সরকার, ইতিহাসের সবচাইতে দুর্বলতম সরকার, এটা নানাভাবেই দেখছি। মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নেয়, মানুষের জীবন মান যদি উন্নতি না হয়। কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ভাই, আপনি আপনার আলোচনা বলছিলেন, একটু শেষ করবেন, তারপর আমরা নতুন প্রসঙ্গে যাব। গণপরিষদ, গণভোট এবং বিএনপি আসলে 2 বছরের মতো সময় দেওয়ার ইচ্ছা থাকার পরেও রাজনৈতিক কৌশল হিসেবে প্রেসার দিচ্ছে কিনা? আপনি বলতে পারেন, কিন্তু আপনি 2 বছর কেন নেবেন সেই প্রশ্নটা আমাকে তো কনভিন্স করতে হবে, বা একদিন বেশি আপনি কেন নেবেন নির্বাচনী পরিবেশ সেই তৈরির জিনিসটা জন্য। তো, সেটা তো বায়বীয় কথা হয়ে গেল। নির্বাচনের পরিবেশ আপনার দৃষ্টিভঙ্গি এক হইতে পারে, আপনি আমাকে কনভিন্স করেন যে নির্বাচনের পরিবেশ এটা নাই বা এটা, বা আপনি শোনেন ধূম্রজালটা কি, দেখেন please। আপনি কি সংস্কার করবেন, কতটুকু করবেন, আপনার টার্গেট কি, আপনার গোল কি। আমি ধরে নিলাম আপনি নক্ষত্রে যাবেন, না যাইতে পারেন চন্দ্রে তো নামবেন আপনি, তো আপনার গোলটা আপনি বলেন। প্রধান উপদেষ্টা নিজেই বলছে মানুষ যতটুকু সংস্কার চায়, এখন মানুষকে এটার জন্য কি একটা গণভোট করবেন আপনি? সেটা তো কোনো কথা হইতে পারে না। আপনি মোটা দাগে কি সংস্কার করতে চান, আপনার যারা স্টেক হোল্ডার, যারা আন্দোলনরত শক্তি, যারাই বলেন, সকলের সাথে আপনি একটা ডায়লগ করতে হবে আপনাকে। কিন্তু ডায়লগের সংকট দেখছি, গতানুগতিক ডায়লগ, নানান ধরনের ডায়লগ। সরকারের হানিমুন পিরিয়ড নাই। আমরা বলিনি কালকে কেয়ারটেকার সরকার না, 3 মাস 6 মাস অলরেডি চলে গেছে। আমরা তো যুদ্ধ ঘোষণা করিনি এই সরকারের বিরুদ্ধে, করেছি? বা আরো 3 মাস যেতে পারে, বা আরো 6 মাস যেতে পারে। কেউ কেউ বলেছে 5ই আগস্টের মধ্যে। তখন আপনি আমাকে কনভিন্স করেন যে আপনি 5ই আগস্টের মধ্যে কেন করতে পারবেন না। আমি বলছি করতে পারবেন, আপনার করার পরিবেশ আছে। বাংলাদেশে এরকম রেকর্ড আছে, জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ 3 মাসের মধ্যে একটা নির্বাচন করেছে, 87 দিনের মধ্যে, 86 দিনের মধ্যে, আর এর সাথে 9 বছরের জঞ্জাল পরিষ্কার করে। এবং সেই ভোট, বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে জলজল করতেছে। ভাই, ওইটা তো না না, আমি সেটা উদাহরণ দিচ্ছি না, আমি 87 দিনের উদাহরণ দিচ্ছি না। 87 দিনের জায়গায় দ্বিগুণের বেশি চলে গেছে সময়। তার জন্য আমি তারা দিচ্ছি না আপনাকে, আপনার সে আগুন জ্বালাই দিচ্ছি না, জালো জালো করতেছি না। আমি বলতেছি আপনি আমার সাথে আলোচনা করেন, আপনি আমাকে ডায়লগ, আমি বলি যে আপনি করতে পারবেন, কেন করতে পারবেন না, আপনি বলেন যে আমি এই কারণে পারবো না। তো সেটা তো একটা আলোচনার ব্যাপার। পরস্পরের কেন কাদা সরাসরি হবে? আপনার তো কোনো রূপকল্পই নাই টোটাল। আপনি যেমন আমাকে বলেছেন, আপনি বলছেন কি যুক্তিসঙ্গত সময় কি, আমি বলছি যুক্তিসঙ্গত 5ই আগস্ট, 1 বছর পূর্ণ হবে, তার মধ্যে ভোট হবে। তখন আপনি আমাকে বলেন যে না, এই এদের ভিতর সম্ভব না, আপনার আর কতদিন লাগবে, সেটাও তো আপনি বলছেন না। আপনি, এবং শুধু বললে হবে না তো, আপনার একটা পরিবারেরও একটা পরিকল্পনা থাকে, পঞ্চবার্ষিকী, একটা রাষ্ট্রের থাকে, সকলেরই থাকে, ব্যবসায়ীর থাকে। তা আপনার কর্মপরিকল্পনা কি? আপনি কি কতটুকু সংস্কার করবেন, কোন নাগাদ আপনি ভোট দিবেন? আপনি ভোটের টোটাল একটা রূপকল্প যদি আপনি না দিতে পারেন, এদিকে দেখেন গভর্নমেন্টের মধ্যে কিন্তু টিম ওয়ার্ক নাই। কিন্তু গভর্নমেন্টের একজন বলতেছে যে কি বিএনপি 1-11 চায়, আবার আরেকজন বলতেছে না, চায় না। তো এই যে কারণ হয়েছে কি, এই গভর্নমেন্ট যে দুর্বল গভর্নমেন্ট হয়ে গেছে, এবং এই দুর্বলতা যে আমাদের এই সময় কাম্য না। আমরা একটা যুগ সন্ধিক্ষণ পার করতেছি, একটা ক্রিটিক্যাল সময়, একটা 15-17 বছরের একটা রিজিমকে আমরা উৎখাত করেছি। সেই রিজিমের সমস্ত এলিমেন্ট এখানে বিরাজ করতেছে। পার্শ্ববর্তী শক্তি আমাকে এটা ভালো নজরে দেখছে না, প্রতিনিয়ত আমার এখানে হুল ফুটানোর চেষ্টা করছে, চান্স পেলেই সে এটা আরো জটিল করে তুলবে। সেই বাস্তবতায় এই দুর্বলতম সরকার এটা কাম্য না বাংলাদেশের এই প্রেক্ষাপটে। আপনি দেখেন এক গাছের ছাল আর এক গাছের পাকল, কারো কমান্ডো কিন্তু নাই গভর্নমেন্টের মধ্যে। নানান ধরনের বিভেদ বিভ্রান্তি, একজন এক রকমের কথা বলছে, এবং কারো কথার সাথে কারো মিলছে না, এবং কেউ কোনো দায়িত্বশীল আচরণ করতেছে না। ডিউটি রিজন, আপনি পলিটিশিয়ান বলেন বা ছাত্র যারাই বলেন, আপনি দেখবেন প্রত্যেক পলিটিশিয়ান, সে যে দলেরই হোক, প্রত্যেক মানুষের সাথে যেভাবে মিশে যায়, গভর্নমেন্টের যারা পার্ট 2-4 জন বাদে, এরা কিন্তু মানুষের সাথে মিশছে না, যাচ্ছে না। তারপর আপনি জিনিসপত্রের দাম হাসিনের রিজিমের চাইতে কমে তো নাই কোনোটা, বরং বেড়েছে। মানুষের অস্বস্তি, আজকে আপনি যেটা বললেন, এই কি এলএনজির দাম, হ্যাঁ, এর দাম বৃদ্ধি পেয়েছে, মানুষের জীবন। কয়েকদিন আগে আপনি ভ্যাট বাড়িয়েছেন, তাহলে হাসিনাকে উৎখাত করে কি লাভ হইলো? এরকম আমার খালি একটা ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করলাম, এটাই। বাবুল ভাই, আরও কয়েকটা বিষয় আছে, আমরা সেগুলো নিয়ে একটু আলাপ করবো। আমি সারোয়ার তুষার, প্রসঙ্গটা একটু চেঞ্জ করে যে বিষয়টি যেতে চাচ্ছি সেটি হচ্ছে
কিছুক্ষণ আগেই মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম তিনি বলেছেন আগামী সপ্তাহে জুলাই অভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হবে, যার নীতিমালায় থাকবে আহতরা সারা জীবন বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়া, প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা, শহীদ পরিবারকে আজীবন ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের জন্য বিশেষ বরাদ্দ হিসেবে 232 কোটি টাকা মিলেছে। এই তথ্যগুলো জানিয়েছেন এবং এই সিদ্ধান্তের কথাও জানিয়েছেন। কিন্তু এই সিদ্ধান্ত এবং এই তথ্য যে সেই মুহূর্তেই তিনি জানিয়েছেন যখন আমরা দেখছি গতকাল থেকেই যে আহতরা জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা শ্যামলী এলাকায় রাস্তার দুপাশেই তারা আন্দোলন করছে, জনভোগান্তি সৃষ্টি হচ্ছে, মানুষ বিপদে পড়েছে, তারাও আহত, তারাও অসুস্থ। এর আগেও আমরা একবার দেখতাম, বারবার এটি হচ্ছে কেন, টাকা কেন নাই বা কেন আসছে না বা তাদের ব্যাপারে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আপনারা যেমন অনেক বিষয়ে সোচ্চার, এই বিষয়টিতে আপনারা কতটুকু সোচ্চার? এই বিষয় নিয়ে আমরা শুরু থেকে কথা বলছি এবং এটা আমাদের 1 নম্বর এজেন্ডায় ছিল, মানে আমরা আত্মপ্রকাশের পর থেকে। কিন্তু এখানে যেটা সমস্যা হয়েছে আমরা দেখতে পাচ্ছি, জুলাই স্মৃতি ফাউন্ডেশন ছিল বা আছে এখনো, তাদের আমলাতান্ত্রিক জটিলতা এবং অদক্ষতার কারণে অনেকগুলো ক্ষেত্রে হচ্ছে আহতরা ঠিকমতো ট্রিটমেন্ট পাচ্ছে না কিংবা টাকাটা ঠিকমতো পৌঁছাচ্ছে না, অনেক শহীদ পরিবারের কাছে টাকা যাচ্ছে না। আবার কোনো কোনো ক্ষেত্রে তারা এই ধরনের সমস্যাটা যখন অ্যারাইজ করছে, যখন এটা নিয়ে একটু হইচই হচ্ছে, তখন তারা দ্রুত ব্যবস্থাও নিচ্ছে। ফলে এর মধ্যে আমরা আছি, এর মধ্যে আহতরা কিছুদিন পরপর নামছে, কোনো কোনো ক্ষেত্রে এগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে। তারই প্রেক্ষিতে এখন এটা বলা হচ্ছে, আমি মনে করি যে সরকারের দিক থেকে জুলাই স্মৃতি ফাউন্ডেশন তো কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউশন না, এটা একটা বেসরকারি উদ্যোগ এবং এটা থাকবে সবসময়, সেটা থাকুক ভালো। কিন্তু সরকারের উচিত হচ্ছে, যেহেতু এই আহত এবং শহীদদের উপর আমরা দাঁড়িয়ে আছি, তা এটাকে টপমোস্ট প্রায়োরিটি দিয়ে আলাদা যে অধিদপ্তর তারা করেছে, এটা তারা ঠিক কাজ করেছে। এখন উচিত হচ্ছে যে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে যে গ্যাজেটের যে 832 জন না কতজন যারা শহীদ ফ্যামিলি আছে, তারা প্রাথমিক টাকাটা পেয়েছে কিনা এটা নিশ্চিত করা, যে প্রাথমিকভাবে তারা তো কয়েকটা ধাপে টাকা পাবে, অর্থ সহায়তাটা পাবে, এটা পেয়েছে নিশ্চিত করা। হ্যাঁ, এবং আহত অনেকেই পান নাই, তো এটা একেবারে টপ। কিছু লোককে এইটার জন্য অ্যাসাইন করে দেওয়া দরকার, অন্য কিছু তার করা দরকার নাই। এটা পারছে না কেন, এই কাজটুকু পারছে না কারণ এই সরকারের দুর্বলতার কথা ভাই বলেছেন, আমরাও এটা শুরু থেকেই বলছি। যদিও আমরা এই সরকারকে সহযোগিতা এবং সরকারকে ক্রিটিক্যালি সমর্থন দিয়ে যাচ্ছি, কিন্তু এই সরকারের অনেক দুর্বলতা অনেকগুলো কারণে আছে। ফলে কেন পারছে না এটা আমাদের কাছে পরিষ্কার। তবু আমরা এখন জাতীয় স্বার্থে এই সরকারকে এখনো টিকিয়ে রাখার পক্ষে, ঠিক আছে। কিন্তু সরকারকে এই জিনিসগুলো মানে তাকে জাস্টিফাই করতে হবে, যেটা উনি বলেছেন আমি সাথে একমত, যে আপনাকে জাস্টিফাই করতে হবে যে আপনি সময়টা কেন নিচ্ছেন। অযথা থাকলে এটা আমাদের কাছেও গ্রহণযোগ্য হবে না। আর এই প্রশ্নে হচ্ছে তাদেরকে উচিত হচ্ছে যে প্রত্যেকটা আহত পরিবারের মধ্যে যদি এলিজিবল কেউ থাকে, তাদেরকে চাকরির ব্যবস্থা করা। অনেকগুলো ফ্যামিলি কিন্তু আমাদের কাছে এসেছে, তারা চাকরির জন্য চেষ্টা করছে, কিন্তু চাকরি তারা পাচ্ছে না সেইভাবে, অন্যান্য জায়গায় তারা পাচ্ছে না। তো তাদেরকে স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে স্পেশাল কেয়ার করে তাদেরকে উচিত হচ্ছে চাকরির ব্যবস্থা, এটা দ্রুত প্রক্রিয়ার মধ্যে নেওয়া, তাহলে একটা আস্থা ফিরে আসবে সবার মধ্যে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটি কথা বলি, সেটি হচ্ছে আপনার সংগঠনের অর্থাৎ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম, তিনি আজকে একটি পত্রিকার একটা সেমিনার ছিল, সেখানে অনেকেই ছিলেন, বাণিজ্য উপদেষ্টা থেকে শুরু করে অনেকেই ছিলেন। সেখানে তিনি দ্রব্যমূল্য সহ আদার্স ব্যাপার নিয়ে যেমন একটু উষ্মা প্রকাশ করেছেন, ঠিক তেমনি তিনি কয়েকটি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বলেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি আমরা প্রত্যাশা করি তেমন কিছুই দেখতে পাচ্ছি না। আমরা উপদেষ্টাদের নিয়ে যতটা আশা করেছিলাম সেই জায়গায় আমাদের প্রত্যাশা কিছুটা কমেছে। আপনি নিজেও বলছেন যে তারা পারছে না, দেখছেন, মানে তাহলে কি আপনারাও হতাশ? আমরা মানে রাজনীতিতে তো হতাশ বলতে কিছু না, হতাশ হলে তো আপনি রাজনীতি করতে পারবেন না। আমরা মনে করি যে আমরা ক্রমাগত চাপ দিয়ে সরকারকে এগুলো ঠিক করার কথা বলছি আর কি, যেটা ওই যে বিএনপির সালাউদ্দিন সাহেবও বলেছেন, কিন্তু যে সরকারকে চাপে রাখতে হলে আন্দোলনের মধ্যে দিয়ে ঠিক পথে রাখতে হবে, এতে কোনো ভুল নাই, ঠিক আছে। সরকারকে চাপে রাখতে হবে এবং সরকারকে বলতে হবে যে আপনার কিন্তু ভাই এটা করার কথা ছিল, ঠিক আছে। এখন বিএনপি মনে করে সেই কাজটা হচ্ছে নির্বাচন, আমরা মনে করি আরও অনেকগুলো ব্যাপার আছে যেগুলো সরকারকে ক্রমাগত হ্যামারিং করা উচিত, এগুলো করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই, কিভাবে আওয়ামী লীগ এখন প্রায় প্রকাশ্য হয়ে যায়, এটা কিন্তু খুব তাজ্জব ব্যাপার। এবং গতকালকে চিটংয়ের একটা ঘটনা, এটাও কিন্তু খুব সাসপিশাস যে আওয়ামী লীগ নেতারা এখন প্রায় প্রকাশ্য হওয়া শুরু করেছেন, ঠিক আছে। বাবুল ভাই বললো যে আপনাদের নিজেদের ভিতরে দূরত্বের কারণে বা না, এটা মানে সরকারের এখন মারাত্মক দুর্বলতা আছে। এখন ধরা যাক আমাদের মধ্যে কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে দ্বিমত থাকতে পারে, এটা খুব স্বাভাবিক। কিন্তু আওয়ামী লীগকে প্রতিরোধ করার ব্যাপারে আমি বারবার কিন্তু এই কথাটা বলেছি যে আওয়ামী লীগই আমাদের একমাত্র ঐক্যের সূত্র এখন পর্যন্ত, যে আওয়ামী লীগকে ধরে আমাদের ঐক্যটা বজায় রাখতে হবে। এবং আওয়ামী লীগ আমাদের উচিত হচ্ছে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আওয়ামী লীগ প্রতিরোধ বা এই ফ্যাসিস্ট প্রতিরোধ একটা কমিটি করা, সর্বদলীয় কমিটি করা, যারা স্থানীয় পর্যায়ে আছে। স্থানীয় পর্যায়ে কিন্তু আমরা যে এখানে বসে যে তর্কগুলো করি, সংস্কার না নির্বাচন, স্থানীয় পর্যায়ে এইগুলো নাই। তারা কিন্তু তাদের মধ্যে এক ধরনের কোলাবোরেশন আছে। আমি বিভিন্ন জায়গায় যাই তো, সেখানে বিএনপি সহ ছাত্রদের মধ্যে কোথাও কোথাও টেনশন আছে, কোথাও কোথাও কিন্তু তারা একসাথেও কাজ করে। ছাত্রদের প্রোগ্রাম বিএনপি আসে, জামায়াত ইসলামী আসে, তো তাদের উচিত হচ্ছে এই ফ্যাসিস্ট প্রতিরোধ, এইটা তো তারা করতে পারবে, এই শুধু সবাই আমরা একমত এটা করা। এবং কিন্তু মুশকিল হচ্ছে যে আইন নিজের হাতে তুলে নেওয়ার একটা
মানে ভয় আছে। সেই ক্ষেত্রে সরকার বা পুলিশ যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ না হচ্ছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ হয়ে এদেরকে সারাশি অভিযানের মধ্যে আপনাকে ধরতে হবে, না হলে তো এরকম চোরা গুপ্তা এই সারাশি অভিযান তো দেখছি না আমরা 111 বা এরকম গভর্নমেন্টের ক্ষেত্রে হচ্ছে না। দেখা উল্টো যায়। যেটা হচ্ছে, যৌথ অভিযানের নামে যুবদলের একজন নেতাকে কুমিল্লায় তাকে বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে আমরা 15 বছর ছিলাম। এক্স্যাক্টলি। সো এখন আবার এই ঘটনাগুলো ঘটছে, এটা খুবই অ্যালার্মিং। আমি যে সরকারের তরফ থেকে অবশ্য আইএসপিআর আমি দেখলাম যে সেনাবাহিনীর তরফ থেকে একটা ক্লারিফিকেশন দেওয়া হয়েছে, একজনকে প্রত্যাহার করা হয়েছে। কিন্তু ভাই আপনি যেন জীবন চলে যাচ্ছে, অমুককে প্রত্যাহার করলে কি হবে? এই ঘটনা কেন ঘটবে? মানে যার মন্ত্রণালয়ের আওতায় বিচারের দায়িত্ব তিনি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন যে বিচার করতে হবে, তাহলে করবেটা কে? উনাকেই করতে হবে বিচার, আইনমন্ত্রীকেই বিচারটা করতে হবে। উনি যদি বলেন যে আমাদেরকে, এবং উনি এই পোস্টটা 3বার উনি এডিট করেছেন, এখন উনি তো হয়তো এডিট হিস্ট্রি দেখা যায়, ছেলে পেলে আজকাল এগুলো বের করে ফেলে। উনি একবার বলছেন বিচার করতে হবে, একবার বলছেন আমাদেরকে বিচার করতে হবে। হ্যাঁ, আপনাদেরকে বিচার করতে হবে, তো আপনারা করেন না কেন? না করলেই তো বরং এই যে নির্বাচনের বিএনপির যে নির্বাচনের দাবিটা, এটা আরো ভ্যালিড হবে যে এই সরকার সামলাতে পারছে না, তাহলে আমাদের হাতে দিয়ে দাও। কিন্তু যদি তার যে সমস্ত পথ, যে সমস্ত কাজ করার কথা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, তারপরে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা, সংস্কারের পরিষ্কার রোডম্যাপটা হাজির করা, এগুলো করলে বিএনপিও কিন্তু তখন কিন্তু আমরা গত 6 মাসে বিএনপিকে রিজনেবল আচরণই করতে দেখেছি মোটামুটি। সেটা হচ্ছে যে তারা যখনই প্রথমে বলেছে যে 3 মাসের মধ্যে ইলেকশন দেন, তারপর যখন দেখেছে যে না, এটা বাস্তবতা নাই, তখন তারা এটা বলছে 6 মাস, এখন তারা বলছে 5 অগস্টের মধ্যে। কিন্তু যদি এই কর্মযজ্ঞের মধ্যে আমরা যাই, একটা ন্যাশনাল ডায়ালগ যদি সরকার বলেছে যে তারা শুরু করবে ফেব্রুয়ারিতে চার্টারকে কেন্দ্র করে, এগুলো যদি শুরু হয়, তখন বিএনপিও এই প্রক্রিয়ার মধ্যে থাকবে এবং বিএনপি আমি মনে করি এই প্রক্রিয়া লিড দেবে। ফলে বিএনপি তরফ থেকে ভাই যেটা বলেছেন, আমরা তো যুদ্ধ শুরু করি নাই, ওনারা এটা করবেন না, এটা আমরা বিশ্বাস করি, কারণ তারা গণতন্ত্রের পক্ষে পরীক্ষিত শক্তি। কিন্তু সরকারের সমস্যাটা হচ্ছে যে সরকার তো এগুলো নিশ্চিত যখন করতে পারছে না, তখন বিএনপি সহ অন্যান্য সবাই দুদিন পরে আমাদেরকে তখন চাইতে দিতে পারে যে ভাই আপনি তো আসলে পারছেন না। 3 মাসের মধ্যে ইলেকশন দিয়ে গেলে ওই সরকারটা একটা ইলেকট্রাল গভর্নমেন্ট হতো, কিন্তু আপনি যেহেতু সেটা দেন নাই, ইতিমধ্যেই আপনার নিজের ন্যায্যতার জন্য আপনাকে শুধু অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো সারতে হবে, নাহলে এটা কিন্তু একটা 111 টাইপের গভর্নমেন্ট হবে। তাহলে আপনি যদি ধরেন আজকে যদি 3 মাস পরে সে একটা ইলেকশন দেয় আর কিছু না করে, তাহলে একটা প্রশ্ন আসবে না যে তাহলে ইলেকশনই যদি দিবেন তাহলে 9 মাস থাকলেন কেন? এই প্রশ্নগুলো আসবে, এগুলো সরকারকে ভাবতে হবে। ওকে, আমি একটু এই ইস্যুটা আর একটু টেনে শেষ করব, আপনার কাছ থেকেই শেষ করব। সেটি হচ্ছে যে আমরা দুজনের বক্তব্যে একটা জিনিস বুঝলাম যে আসলে সরকার অনেক কিছুই, যেটি প্রত্যাশা ছিল মানুষের সেটি পূরণ করতে পারছে না। এবং আপনি বাবুল ভাই এই কথাটিও বলেছেন যে শুধুমাত্র নিজেদের ভিতর দূরত্ব না, সরকারের অক্ষমতা বা অপারগতাও এই সংকটকে আরো বাড়াচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি যদিও একবার বলেছেন যে এই সরকারের তো ম্যান্ডেট নেই, কিন্তু আমরা যতটুকু জানি এই সরকার তো বিএনপি, সব রাজনৈতিক দল, ছাত্র সমাজের অনুরোধ, সবার এই ম্যান্ডেটগুলো নিয়েই আসনে বসেছে এবং সেই নিয়ে বসেছে। এবং তখন একজন মানুষকে আমরা দেখিনি যিনি বলছেন যে এই সরকারের একজন উপদেষ্টাকে আমরা দেখতে চাই না, কিংবা বলেছেন যে প্রধান উপদেষ্টাকে দেখতে চাই না। আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা, 8ই আগস্টের পর 9ই আগস্ট, 10ই আগস্ট বা 11 আগস্ট বা পুরো আগস্ট মানুষ সরকারের প্রতি যে একটা আকাঙ্ক্ষা বা একটা পজিটিভ ভাইব ছিল, দৃষ্টিভঙ্গি ছিল, এখন এই 6 মাস পরে নিশ্চয়ই তার ব্যত্যয় হয়েছে। আপনি বুঝতে পারেন মানুষের ছন্দপতন হয়েছে, স্বপ্নভঙ্গ কিছুটা হলেও তো হয়েছে, নাকি হয়নি? না, হয়নি। মানুষ আন্দোলন করছে, প্রতিদিনই তো সরকারের প্রত্যাশা থেকে আন্দোলনের কথা বাদই দেই, বাদ দেই আন্দোলনের কথা, কিন্তু আপনার প্রতি যে আকাঙ্ক্ষা নিয়ে আপনাকে আমি বসালাম, হ্যাঁ সেটা কমে, হ্যাঁ সে আকাঙ্ক্ষা। আর ম্যান্ডেটটাকে, ম্যান্ডেট যতক্ষণ পর্যন্ত আপনি পিপুলসের ভোটকে আমরা সাধারণত ম্যান্ডেট, রাজনৈতিক দল, হ্যাঁ ঠিক আছে সেটাও ধরে নিলাম ম্যান্ডেট ছিল, তখন যে ম্যান্ডেট ছিল এখন কি সেই ম্যান্ডেট আছে? সেই বাস্তবতা আছে? সেই আকাঙ্ক্ষা, সেই ইমোশন আছে? আপনার প্রতি নেই। নানান কারণ আছে, নানান একটা রাজনৈতিক শক্তির একটা কমান্ড থাকে, যিনি প্রধানমন্ত্রী হন তার অধীনে সব চলে। এখানে কিন্তু কেউ কারো কমান্ড, কোনো টিম ওয়ার্ক আমরা কিন্তু দেখছি না, ন্যূনতম কমান্ড টিম ওয়ার্ক দেখছি না। এবং সাহসী ভূমিকা, সরকারকে শুধু মানে বিচক্ষণ হলেই চলবে না, আপনাকে সাহসী হইতে হয় সরকারকে, আপনার পিছনে একটা বিশাল ফোর্সও থাকতে হয়, রাজনৈতিক সরকার হলে যেটা থাকতো। এখানে কিন্তু তা না, বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা যদি একটা ফোর্স হয়, তারাও তো সরকারের সমালোচনা করছে, যৌক্তিক কারণেই করছে, হ্যাঁ যৌক্তিক কারণেই করছে। তাহলে আপনি যদি আমার আকাঙ্ক্ষা পূরণ করতে না পারেন, এই যে আওয়ামী লীগ ফুটফাট যাই করছে, গভর্নমেন্টের কমান্ড তার প্রশাসন ঠিকভাবে নিচ্ছে না, কোনোভাবেই নিচ্ছে না, বা কমান্ড করছে না গভর্নমেন্ট, এই জায়গাটা তো ফাঁকা আছে। আমাদের কি অনৈক্য হইলো না হইলো, আমরা জাতীয় ঐক্যের ইস্যুতে, আওয়ামী লীগের ইস্যুতে আমরা আবার এক হয়ে যাবো, সেটা গুরুত্বপূর্ণ ইস্যু যদি নাও হয়। এই গভর্নমেন্টের কমান্ড যদি নিত, আওয়ামী লীগ যেভাবে ফুটুর ফাটুর শুরু করছে এবং অনলাইনে যে ধরনের আক্রমণাত্মক আচরণ শুরু করেছে, এটা তো হবার কথা না এই 6 মাসে। আমি ওইটা বলছি যে যতক্ষণ পর্যন্ত একটা শক্তিশালী গভর্নমেন্ট প্রতিষ্ঠা না হবে, ফ্যাসিবাদী শক্তিকে বিচার, আপনি বিচারের কথা বলছেন, বিচারের কতটুকু অগ্রগতি হয়েছে, কি মামলাগুলো হয়েছে আপনি বলেন
জানেন এই পর্যন্ত কোনো মামলা হয়েছে? এগুলো তো বাদকাবাদ, যেগুলো পাবলিক মামলা করেছে। এই মামলার কোনো ম্যারিট আছে? এই মামলার কোনো ভিত্তি আছে? এই মামলার কোনো আইনি কোনো আছে? নাই তো। এই মামলাগুলো কে করবে? রাষ্ট্র করা উচিত। দুদক যেভাবে করবার দরকার ছিল এই লুটপাটের বিরুদ্ধে, হয়েছে কাজ সে পর্যন্ত হয়েছে, দুই একটা কেবল শুরু করেছে তারা। তো এটা তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এবং বিচারটাও কিন্তু আস্তে আস্তে আপনি দেখবেন আরও 6 মাস পর যদি গভর্নমেন্ট যেভাবে চলছে এভাবে যদি চলে, মানুষ বিরক্ত হবে এবং তাদের উপর আস্থা নষ্ট হয়ে যাবে। আমরা সেই জায়গাটা চাই না। এই গভর্নমেন্ট যদি ব্যর্থ হয় এটা বিপজ্জনক ব্যাপার। এই গভর্নমেন্টকে ব্যর্থ হইতে আমরা দিতে চাচ্ছি না, অনেস্টলি চাচ্ছি না। তাদেরকে সফল হইতে হবে, এবং তারা যদি সফল না হইতে পারে আর একটা সংকটে কিন্তু আমরা চলে যাব। এবং আমি লক্ষণ টক্ষণ থেকে মনে করতেছি যে গভর্নমেন্ট একটা পর্যায়ে না জানে করে সাইরে দে মাকাইন দেবাসি, আমাদের কাজ না, এটা আমরা করবো না। এটাও তো সত্য। রাষ্ট্রনীতি এবং রাষ্ট্রাচার এটা তো ভিন্ন ব্যাপার। এটা তো সবার কাজ না। প্রফেসর ইউনূস নিজেও বললেন যে এটা আমার কাজ না, যদি লাইগা যায়। তো বিষয়টা তো এরকম হইতে পারে না। একটা জাতি রাষ্ট্রকে নিয়ে আপনার প্রফেশনাল লোক লাগবে। সেই জন্যই শুধু ভোট বিএনপি ক্ষমতায় যাবে বা না যাবে সেটাই যদি আপনি মিন করেন, এটা হবে না। আপনাকে আলটিমেটলি যতক্ষণ পর্যন্ত আপনি একটা কার্যকর সংস্কার করে, দ্রুত সংস্কার শেষ করে যতক্ষণ পর্যন্ত কার্যকর একটা নির্বাচনের দিকে না যাবেন এবং পরের নির্বাচনটাও নিরাপদ না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো আলোচনাই কোনো কাজে আসবে না। ওকে, আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কিছুক্ষণ আগেরই একটি সংবাদ, যেটি 7 কলেজের যে একটি আন্দোলন চলছিল, সেই আন্দোলনের সবশেষ সরকারি তিতুমির কলেজ তারা বিশ্ববিদ্যালয়ের দাবিতে গত 2 দিন ধরে আন্দোলন করছিল, এবং কিছুক্ষণ আগে শিক্ষা উপদেষ্টা তিনি জানিয়েই দিয়েছেন যে এটি আলাদা করে কোনো বিশ্ববিদ্যালয় হবে না। সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। সারওয়ার তুষার, আপনার কাছে প্রশ্নটি একটু করি। সেটি হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে 7 কলেজের একটি আন্দোলন চলছিল। সেই আন্দোলনের একটু স্থমিত হওয়ার পরেই আমরা দেখলাম তিতুমির কলেজ আগেও আন্দোলন করেছে, এখন আবার তারা বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করেছে। এরকম একটি প্রেক্ষাপটে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি বলেছেন তিতুমির কলেজকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই। তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবি অযৌক্তিক, শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে না। এই মুহূর্তে যদি এরকম করতে হয়, রাজশাহী, উনি উদাহরণ হিসেবে বলেছেন যে রাজশাহী কলেজকে করা উচিত, আমি মনে করি, কারণ এটি বাংলাদেশের সবচেয়ে পুরনো কলেজ। এবং একনেক মিটিং শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই কথাগুলো বলেছেন, এবং যে মুহূর্তে তিনি এই কথাগুলো বলেছেন সেই মুহূর্তে তিতুমির কলেজের সামনে এখনও আন্দোলন চলছে। তো এই শিক্ষা উপদেষ্টার এই বক্তব্যকে কিভাবে মূল্যায়ন করবেন, এবং একই সঙ্গে জানতে চাই যে 7 কলেজ ইস্যুতে আসলে কি করণীয় হওয়া উচিত? দেখুন, আগে কোনো আন্দোলন করা যেত না। আন্দোলন করলে আওয়ামী লীগ আমলে আপনাকে গ্রেফতার, মারধর ইত্যাদি ছিল। এখন একটা আন্দোলন করার বা গণতান্ত্রিক একটা পরিসর ওপেন হয়েছে, সবাই সবার দাবি দেওয়া নিয়ে নামছে। কিন্তু তাই বলে দাবি দেওয়া নিয়ে নামা মানে এমন দাবি দেওয়া নিয়ে নামা উচিত না যেটাতে জনদুর্ভোগ হয় এবং যেটাতে সন্দেহ করার অবকাশ থাকে যে এর পেছনে অন্য কোনো। কারণ আমরা অনেকগুলো আন্দোলন দেখেছি। এই গভর্নমেন্ট কিন্তু আন্দোলন সামলানোর ক্ষেত্রে, মানে আমরা তো দুর্বল, অনেক গালাগালি করলাম, কিন্তু অনেকগুলো 150-র উপরে আন্দোলন ট্যাকল করেছে আজকে একই দিনে 3টা ঢাকা শহরে কি কায়দায় করেছে সবগুলো, কিন্তু গিয়ে বোঝানো টোঝানো, প্রায় গায়ে হাত বুলিয়ে বোঝানো, এইভাবে করেছে। যেভাবেই হোক তারা এটা করেছে, এটা কৃতিত্ব আমার তাদেরকে দিতে হবে। ঠিক আছে, তিতুমির কলেজ ঢাকা শহরের একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে, এবং তারা যে হুটহাট নেমে পড়ছে এটা খুবই জনদুর্ভোগ তৈরি করছে, মানুষ বিরক্ত হচ্ছে, এবং তাদের এই কারণে শিক্ষার্থী সমাজের উপর একটা ক্ষোভ তৈরি হচ্ছে। এবং তাদের যে দাবি, এই দাবিটা একদমই যৌক্তিক না, এটা কোনো বাস্তবতা এই মুহূর্তে নাই। কারণ তাকে এখন বিশ্ববিদ্যালয় ঘোষণা করার সাথে সাথে ঢাকা অন্তত আরও 7টা কলেজ বলবে যে আমাকে বিশ্ববিদ্যালয় করতে হবে। ইডেন বলবে, ঢাকা কলেজ বলবে, বদরুন্নেসা বলবে, এরকম আরো অনেকগুলো কলেজ আছে যারা বলবে। দেশের বাইরে বলবে, বিএম কলেজ বলবে, বিএল কলেজ বলবে, এবং ঢাকার বাইরে অনেকগুলো অনেক পুরনো কলেজ আছে, কারমাইকেল বলবে, ভিক্টোরিয়া কলেজ বলবে, প্রায় প্রত্যেকটা জেলায় আছে। তো এইটা একটা ভয়ঙ্কর আনরেস্ট তৈরি হবে। তো যারা আন্দোলন করছে আমি তাদেরকে অনুরোধ করবো, বা সরকারের পক্ষ থেকে তাদের বলা উচিত যে তারা এই বৃহত্তর প্রেক্ষাপটটা, ল্যান্ডস্কেপটা তারা হয়তো বিবেচনা করছে না। যদি তাদের বিশ্ববিদ্যালয়ের দাবি থাকেও সেটাকে দাবি আকারে রাখা উচিত। এইভাবে রাস্তা আটকে দিয়ে মানে তারপর অনশন করে এইভাবে করলে যেটা হবে, দেশের মধ্যে একটা বড় ধরনের আনরেস্ট তৈরি হচ্ছে, মানুষের জনদুর্ভোগ তৈরি হচ্ছে, এবং শিক্ষার্থী সমাজের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, শিক্ষার্থীদের ব্যাপারেও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। এই অনেকগুলো ব্যাপার আছে, এবং এই দাবি মেনে নিলে, চাপের মুখে মেনে নিলে একটা ব্যাড প্রেসিডেন্স হবে। মাঝখানে একটা জিনিস একটু বলি, সেটি হচ্ছে যে শিক্ষার্থীরা আন্দোলনের মধ্য দিয়ে 15 বছরের একটি শাসকের পতন ঘটিয়েছে, এরকম একটা জায়গা থেকে কি আন্দোলনের উৎসাহ বেশি পাচ্ছে? না, এইখান থেকে না। সব জায়গায় কেন এত আমি যেটা বললাম যে এটা তো সরকারের ক্যারেক্টারটা বুঝে ফেলেছে সবাই, যে এই সরকার কিছু বলে না, এই সরকার কিছু বলে না। এবং ওখানে সরকারে ধরেন হাসনাত আব্দুল্লাহ যে দুই পক্ষের মধ্যে মাঝখানে রাতের বেলা গিয়ে দাঁড়িয়ে গেল, ঠিক আছে, এটা তো তার জীবনের ঝুঁকি নিয়ে এসে দাঁড়িয়েছে, ঠিক আছে। তো এইটা তো আগে কখনো আনপ্রেসিডেন্টেড। তাহলে এই সরকার এটা এইভাবে ম্যানেজ করে, কোনো সরকারের কোনো লোক যায় না। হাসনাত আব্দুল্লাহ ছাত্রনেতা হিসেবে গেছে, আমরা তাকে বাবা আমরা সচিবালয়ে আনসার বিক্ষোভের সময় দেখলাম। এখন এইটা যেহেতু সব বুঝে গেছে, সবাই যদি বুঝে গেছে যে এই সরকার তো আসলে ধরপাকড় করবে না, এই সরকার মারবেও না, ঠিক আছে, তাহলে আমরা গিয়ে এখানে গিয়ে একটা দাবি নিয়ে একটা দেখেন, সরকার কিন্তু পরিষ্কার বলেছে ভাই আপনারা দাবি থাকলে লিখে নিয়ে আসেন, সচিবালয়ে এসেন না এখন, আর যমুনার সামনে যায়েন না।
এই কথাটা কিন্তু কেউ রাখছে না, এবং না রাখার পরে সরকারের দিক থেকে দু একটা ক্ষেত্রে পুলিশ একটু এই যে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্রদের উপর মানে চড়াও হয়েছে, কিন্তু সেটাও আমরা প্রতিবাদ করেছি, যেটা উচিত হয় নাই। শিক্ষার্থীদের ভুল থাকতে পারে, আবার শিক্ষার্থীদের দিক থেকেও এমন দাবি করা যাবে না যাতে শুধুমাত্র তাকে ইম্যাচিউরড এবং তাদেরকে ইমোশনাল মনে হয়। তারা যথেষ্ট ম্যাচিউরড এবং তারা একটা বড় ঘটনা ঘটিয়েছে বাংলাদেশে, ওইটার হিসেবেই এই সরকারকে এবং এই নতুন পরিস্থিতিকে একটা মানে ন্যায্য বিচার করা উচিত, এবং সব কিছু দাবি নিয়ে নামা উচিত না আমি মনে করি। এবং দাবি থাকলে আপনাদের প্রতিনিধি আছে গভর্নমেন্টে, নাহিদ ইসলাম আছে, মাহফুজ আছে, আসিফ আছে, আপনারা তাদের সাথে কথা বলেন, তারা তো এক্সেসেবল। এই প্রত্যেক অন্তত তিতুমির কলেজে অন্তত 10টা ছেলের সাথে নাহিদের সরাসরি যোগাযোগ আছে। আচ্ছা, আমরা আরো আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়ের ব্যাপারে যদি আপনি একটু ছোট্ট করে বলেন, আপনারা কি একই অবস্থান প্রায় কাছাকাছি? ছোট্ট করে বলার ব্যাপার মানে অন্য একটা বিষয় যাবো আমি বলি, হ্যাঁ না বলে এই যে অন্য একটা বিষয় পরে বলেন। এই যে আন্দোলন আপনি যেটা বলেছেন একটা গুরুত্বপূর্ণ কথা, যে আমরা হাসিনারে উৎখাত করে দিতে পেরেছি আর তো একটা বিশ্ববিদ্যালয় করতে পারবো না, এটা তো ঠুনকা, এরকম একটা মাইন্ডসেট কিন্তু আমাদের তরুণ প্রজন্মের মধ্যে, ছাত্রদের মধ্যে তৈরি হয়ে থাকতে পারে। শুধু তিতুমির কলেজ না, আপনি দেখেন এই যে 7 কলেজের যে দীর্ঘদিনের ভোগান্তি, আপনি চিন্তা করেন এখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পিজি হাসপাতাল, ঢাকা বিশ্ববিদ্যালয়, এনে ল্যাবএইড হসপিটাল, পপুলার হসপিটাল, তারপর সচিবালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা, দিনের পর দিন এই 7 কলেজের গন্ডগোলে ব্লকেট তৈরি করেছে। মানুষের কি সীমাহীন দুর্ভোগ, এটা মানে অকল্পনীয়, অথচ এটা কোনো প্রয়োজন ছিল না। হাসিনার আমলে 2জন ভাইস চ্যান্সেলর জাতীয় বিশ্ববিদ্যালয়ের হারুন আর তাদের ইচ্ছা, হাসিনার ইচ্ছা এই কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয় ছিল, ভালো ছিল, তো ঢাকা বিশ্ববিদ্যালয় আনলেন। আইনে এগুলো হ্যান্ডেল করতে পারেন না, এটা তোগুলোকি কাণ্ড, ক্ষতি করছে প্রতিনিয়ত। এবং যা যাবার এখন নতুন বিশ্ববিদ্যালয় করতে হবে তাদের জন্য, এই এত কিছুর পরে এটা হ্যান্ডেল করতে এতদিন কেন লাগলো আমি জানি না, মানুষের এত ভোগান্তি। এখন তিতুমির কলেজ কি কারণে তারা আন্দোলন করছে আমি জানি না, বিশ্ববিদ্যালয় চেয়ারে বাবা, এটি কি সম্ভব, এটি কি হয় বাংলাদেশে? কত ইয়ে সে যেটা বললো, তুষার যেটা বললো, তিতুমির কলেজ কি কারণে বিশ্ববিদ্যালয়, আমাকে তো কনভিন্স হতে হবে। গোটা জাতি কিন্তু তাদের উপর বিরক্ত হচ্ছে, তাদেরকে এটা বুঝতে হবে যারা আন্দোলন করছে। আর গভর্নমেন্ট কেন থাকবে? গভর্নমেন্ট থাকে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্যে বা মানুষের সবকিছু স্মুথ করবার জন্য। তো তিতুমির কলেজ যদি দিনের পর দিন মানুষের রাস্তা অবরোধ করে রাখে, গভর্নমেন্ট তাদের সাথে কথা বলবে, প্রথমেই তাদের উপর শক্তি প্রয়োগ করবে, সেটা না, কিন্তু প্রয়োজন হলে তো শক্তি প্রয়োগ করতে হবে। তাহলে কি কারণে গভর্নমেন্ট যদি মনে করে সবাই যে মানে একেবারে মানে এই বরাবর যা ইচ্ছা তাই, গভর্নমেন্ট কিছু বলবে না, ওই কলা গাছের মতো, তাহলে কিন্তু হবে না। আমি যেটা বলছিলাম, গভর্নমেন্টের উইংও থাকতে হবে তাদের সাথে কথা বলবার জন্য, ম্যানেজ করবার জন্য, নানান ধরনের মেকানিজম আছে সেটা করবার জন্য। তাদেরকে বোঝাইতে হবে যে বাবা তোমরা যে দাবি করছো এটা মামু বাড়ির আবদার না, তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় কি কারণে হবে, কোন যুক্তিতে হবে, মানে তুমি আমাকে বোঝাও। আর আর এরা কেন, ঢাকা কলেজ কেন হবে না, এডেন কলেজ কেন হবে না, এই যে সামগ্রিক বিষয়। আরেকটা বিষয় আপনি দেখেন, 3.8 মিলিয়ন পিপুল আমার শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় পড়ে, কেন ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট বলা হয় ইউনিভার্সিটি। আচ্ছা, পৃথিবীর কোন দেশে এই যে বিশ্ববিদ্যালয়ে এত ছাত্র যায় আপনি বলেন? আপনি এই যে অনার্স পাস, এমএ পাস, বিএ পাস, এই পাস দিয়ে আমি কি করব আপনি বলেন? এর সাথে কওমি মাদ্রাসা আছে মানে কয়েক মিলিয়ন। এই যে একটা শিক্ষা ব্যবস্থা, এত কমিশন আপনি করেছেন, কত কমিশন করলেন, এই শিক্ষা যে ড্যামেজ হইলো বা শিক্ষা যে সঠিক পথ, এই শিক্ষা নানান মুখ, নানান ধরন, নানান বাস্তবতা, এই শিক্ষা নিয়ে আপনার একটা কমিশন কি গুরুত্ব ছিল না? কেন আপনি করলেন না? নৈবর্তিক আছে, এই আছে, ওই আছে, ইতিহাস দিয়ে ভরে রাখছেন, জাতির জনক, বঙ্গবন্ধু রাত ভরে বাচ্চারা পড়তেছে। তারপরে আপনার এই যে সব যে এমএ পাস করছে এদের কোনো কারিগরি ট্রেনিং নাই। জাপানে হাজার হাজার, আপনার এই ফিলিপিন্স থেকে, ভিয়েতনাম থেকে, এই নেপাল থেকে দিচ্ছে। আপনি সেই কর্মমুখী শিক্ষা কেন করতে পারছেন না? সবার জন্য উচ্চশিক্ষা অবারিত করে দিচ্ছেন। লাখে লাখে আপনার বিশ্ববিদ্যালয় কলেজে পড়তেছে, বিএ পাস করতেছে, এমএ পাস করতেছে, রাইসে চাকরি চায়, ভাই আমার একটা চাকরি দেন, লেখা নাই, পড়া নাই, আই এম জিপিএ 5। হোয়াট ইজ দিস? এই ননসেন্স এডুকেশন দিয়ে আমি কি করব? এটার একটা কর্মপরিকল্পনার প্রয়োজন আছে না? এর জন্য একটা কমিশন প্রয়োজন ছিল না? শিক্ষা কমিশন সবার আগে এটা প্রয়োজন ছিল। আমরা নির্বাচিত সরকারের জন্য আমরা কি করিব বলেন? আচ্ছা সারোয়ার তুষার, আপনার কাছে একটি বিষয়, এটি আমরা একদম শেষ প্রসঙ্গে টানবো, সেটি হচ্ছে যে 3 উপদেষ্টাকে আজকে লাল গালিচায় খাল খনন করতে দেখা গেছে। এরকম একটি খাল খননের যে ক্রেন পর্যন্ত তারা লাল গালিচায় গেছেন, এবং সেটি প্রসঙ্গে উত্তর সিটি কর্পোরেশন যখন এটি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হলো, তখন এটির একটি ব্যাখ্যাও তারা দিয়েছেন যে এটি কাদা মাটি এবং একটু বিবেচনা করে এটা দেওয়া হয়েছে, যদিও তারা বলছে যে এটি লাল গালিচা ছিল না, এটি একটি গালিচা সাদৃশ একটি ম্যাট ছিল।
তো এরকম ঘটনাগুলো উপদেষ্টাদের বক্তব্য মাঝে মধ্যে বা এরকম ঘটনাগুলো কি বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে না, কিনা? অবশ্যই বিব্রতকর, কিন্তু এই ঘটনা একটা পজিটিভ দিক আছে। পজিটিভ দিক হচ্ছে যে মানুষ যে সমালোচনা করছে, জি, জি, জি। যে তার মানে এই সরকারের কাছ থেকে তারা এই ধরনের লাল গালিচা সংস্কৃতি আশা করে না, এবং এই কারণে সমালোচনা হচ্ছে। সরকারের দিক থেকে আবার ক্ল্যারিফিকেশন করা হচ্ছে। এটা কিন্তু মানে আমরা তো যে অবস্থায় ছিলাম তার তুলনায় এটা একটা বিরাট অগ্রগতি, যে সরকার জনগণের কাছে ক্ল্যারিফাই করে একটা জিনিস, যে না ভাই আমরা এইভাবে না এইভাবে করতে চেয়েছি। তো তাদের যেটা উচিত ছিল, আমি মনে করি যে যেটা আমি শুনলাম যে ওখানে একটু পিচ্ছিল ছিল এবং কুয়াশার ডিউ ড্রপস ছিল ইত্যাদি ছিল, তো তাদের আসলে তারা যেন কোনো ঝুঁকির মধ্যে না পড়ে সেই জন্য এটা করা হয়েছিল। সেক্ষেত্রে তারা আরেকটু এটাকে সাদামাটা করতে পারতো আর কি, মানে এরকম যেটা লাল সদৃশ্য তাদের মনে হয় যে তাদেরকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে যাচ্ছে, হোয়ারেস তারা যাচ্ছে আসলে খাল উদ্ধার করতে। এটা মানুষের কাছে মানে মানুষ এইসব দেখে দেখে ট্রমাটাইজড হয়ে গেছে। ভিআইপি লেন, তারপরে এই ধরনের সরকারের লোকেরা বাড়তি সুবিধা নেবে, এগুলো মানুষ পছন্দ করে না। সে কারণেই ট্রল হচ্ছে। পছন্দ করে না বলেই ট্রল, সমালোচনা সব হয়। ভালোর দিক হচ্ছে যে এগুলো এই সরকারকে চাপে রাখলে সরকার আবার ট্র্যাকে থাকে। এটা হচ্ছে এই ঘটনা। এই সঙ্গে আরেকটি বিষয় বলি, সেটি হচ্ছে যে আমরা একেবারে শেষ দিকে আছি, একটু সংক্ষেপেই বলবেন। সেটি হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ইনকিলাব মঞ্চ আজকে বিক্ষোভ করেছে এবং তারা ঘেরাও করতে গিয়েছিল, পুলিশের বাধার মুখে তারা সরে আসছে এবং মানে 4 দফা দাবি তাদের আছে। এবং আমি একটু প্রথমে জানতে চাই, ইনকিলাব মঞ্চের সাথে আপনাদের সম্পর্ক কি? মানে এই অভ্যুত্থানের পরে অনেকগুলো প্ল্যাটফর্ম হয়েছে, ঠিক আছে, তার মধ্যে ইনকিলাব মঞ্চ একটা। তাদের কারোর সাথে আমাদের যোগাযোগ আছে, কিন্তু তারা তো ইন্ডিপেন্ডেন্টলি তাদের কর্মসূচি করে। যেহেতু তারাও এই আন্দোলনের স্টেক ধরা হয়, তাহলে তারা রাস্তায় নেমে এই সমস্ত আন্দোলন না করে এগুলো কি ইন্টারনাল আলোচনার সুযোগ আছে কিনা, আমি সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রী মানে তারা কেন রাস্তায় নেমেছে তারা বলতে পারবে। তবে রাস্তায় নামার ক্ষেত্রে আমার এটা পরিষ্কার যে প্রথমত আপনাকে আগেই সরকারকে কিছু একটা বলা উচিত, তারপরে রাস্তায় নেমে মানে প্রথমেই একটা তৈরি না করে আগে হচ্ছে সরকারের তরফ থেকে বলা। স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা কোন কারণে তারা বলেছে আমি জানি না, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টারা আসলে আমরা কোনো পারফরমেন্স দেখতে পাইনি। তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থা, যেভাবে এখনও হত্যা হচ্ছে বিভিন্ন জায়গায়, এগুলোর ক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টার আমরা এখন যে ধরনের ফার্মনেস দরকার সেটা নাই। তো তারা তাদের কর্মসূচি করছে, কিন্তু আমার দিক থেকে বলার হলো যে স্বরাষ্ট্র উপদেষ্টার আসলেই মানে উনি ডেলিভার করতে ব্যর্থ হচ্ছেন। আচ্ছা, আমি 4টা দফা বলে তারপরে আমি বাউল ভাইয়ের কাছে যাই। সেটি হচ্ছে, একটি হচ্ছে জুলাই গণহত্যার বিচারের ব্যর্থতার দায় নিয়ে ষষ্ঠ উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। 20 ফেব্রুয়ারির মধ্যে জুলাই হত্যাকাণ্ডের বিচারের পরিপূর্ণ রূপরেখা সরকারকে প্রকাশ করতে হবে। 2 হচ্ছে সব পাবলিক প্রোগ্রামে আওয়ামী লীগের দোসরদের অংশগ্রহণ নিষিদ্ধ করে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে। 3 হচ্ছে চট্টগ্রামে যে কর্মকর্তা আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালাতে সাহায্য করেছেন এবং প্রতিবাদী ছাত্র জনতার উপর হামলা করেছে, অবিলম্বে তাদের বিচারের আওতায় আনতে হবে। এবং 4 হচ্ছে যেসব আমলা এবং সামরিক কর্মকর্তারা গণহত্যাকারী আওয়ামী লীগকে পুনর্বাসনে মদত দিচ্ছে, অনতি বিলম্বে তাদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে হবে। তো বাউল ভাই, এগুলো হচ্ছে দাবি তো এরকম বিভিন্ন দাবিতে আমরা একটু আগে আলোচনা করছিলাম। তো এই জাতীয় যে রাজনৈতিক দাবিগুলো আছে সেগুলো কি ইনডোর আলোচনার মাধ্যমে সম্ভব না? যেহেতু এদের সঙ্গে আমরা দেখেছি যে যারা এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে এরকম অনেক থিঙ্ক ট্যাঙ্কও তাদের সঙ্গে আছে, তাহলে তারা কেন রাস্তায় নেমে এগুলো করছে? না, কথায় কথা রাস্তায় নামার ট্রেডিশন এখন উন্মুক্ত পরিবেশ, উন্মুক্ত বাস্তবতা। যার মনে হলো 50 জন 100 জন 200 জন লোক লাগায় মাইকে ঘোষণা করে দিল, এটা জাতির দাবি হিসেবে চালাই দিল, এরকম হচ্ছে তো নানান জায়গায় হচ্ছে। তো আর এই যে আপনি যে দাবিগুলো বলেন, এই দাবিগুলোর মধ্যে অনেকগুলো যৌক্তিক দাবি আছে, একেবারে এটা অস্বীকার করবার উপায় নাই। সেই বিষয়গুলো গভর্নমেন্ট আমার মনে হয় না খুব একটা বেশি আমলে নিতে পারছে। তবে একটা ঘটনা, চট্টগ্রামের যে ঘটনাটা ঘটেছে কালকে একটা বিয়ের অনুষ্ঠানে, সেই বিয়ের অনুষ্ঠানে যাদেরকে খোঁজা হয়েছে তারা আসায় বিয়ের অনুষ্ঠানে কিন্তু পণ্ড হয়ে গেছে। এখন একটা এরকম যদি মব হয়ে যায়, সত্যিকার অর্থেই যদি তারা এখানে আসে, কেউ যদি আশ্রয় দেয়, সেটা তদন্ত করবার একটা ব্যাপার আছে। আর সেটা যদি না হয়ে থাকে তাহলে কিন্তু এই যে মানে এগুলো তৈরি করে, মানে আওয়াজ তৈরি করে, মানে বিভ্রান্তি তৈরি করে বিশৃঙ্খলা তৈরি হলে এটা কিন্তু ভালো হয় না একটা রাষ্ট্রের জন্য, ওয়েলফেয়ার রাষ্ট্রের জন্য, শৃঙ্খলার জন্য এটা যুক্তিসঙ্গত হবে না। আপনি যেখানে সেখানে যার তার বাড়িতে হাসিনারা খুঁজতে যাবেন, আপনি যদি কয়ে দেন যে আমার বাড়িতে হাসিনা আছে, তা আমার বাড়িতে হামলে পড়তে পারে কেউ কেউ। এই যে কালচার, এই দায়িত্ব আমার না। এটা এখন এই 6 মাস পরে অন্তত এটা আমার মনে হয় রাষ্ট্রের এই দায়িত্ব নেবার প্রয়োজন আছে, এবং রাষ্ট্রের এই দুর্বলতাগুলো আছে বলেই কিন্তু এটা হয়েছে। আর একটা যেটা আপনি বললেন, ওই যে প্রসঙ্গ লাল গালিচা, না শোনেন, এটা ধরলে আপনি অনেক বড় ব্যাপার ধরতে পারেন। হ্যাঁ, এই যে সে যেটা বললো, ভালো বলেছে যে এটা সমালোচনা করা যায়, রাষ্ট্রের কোনো একজন ব্যক্তি কত টাকার মাফলার পরলেন, কিভাবে চললেন। এর আগেও আমরা দেখেছি যে ওবায়দুল কাদের 38 লক্ষ টাকার ঘড়ি ব্র্যান্ডেড, তারপরে আওয়ামী লীগের নেতা এমপি প্রধানমন্ত্রী তার বোনদের ব্র্যান্ডেড ব্যাগ, একটা ব্যাগের দাম কি হাত ব্যাগের দাম 8 লক্ষ 10 লক্ষ 12 লক্ষ টাকা, এটাও দেখেছি এই রাষ্ট্রে। কিন্তু এই গভর্নমেন্টের আমরা যারা, যে আপনি যেটা বললেন, যাদেরকে আমরা এনেছি এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে, রক্তের মধ্যে দিয়ে, তাদের কাছে তো আমাদের কিছু প্রত্যাশা আছে। তাদের জীবন আচার যদি আওয়ামী লীগের লোকের জীবন আচারের সাথে মিলে যায় তাহলে আমি ধাক্কা খাবো।
আমি আহত হব। সেজন্য এদের সতর্ক থাকবার প্রয়োজন ছিল। যেখানে ওইটা আপনি লাল কার্ডের ছবিটা আমি দেখেছি, এমন কোনো আহামরি কোনো অন্যায় হয়ে গেছে সেটা না, কিন্তু যে জায়গাটা খালের মধ্যে যেটা নিয়েছে, ওই যে বলে না হরপ্রসাদ ছাত্রী একটা কথা আছে, তৈল অমূল্য পদার্থ, যে মানে কৌশল করে এক বিন্দু দিলে যত কাজ হয় বিনা কৌশলে কলস কলস ধারিলেও হয় না। হ্যাঁ, স্থানকাল পাত্র আছে তৈলের। তা যারা এই যে তৈল মর্দন খুশি করবার যে একটা প্রবণতা আমাদের জাতি রাষ্ট্রের স্কন্ধে, এটা শুধু একদিনে একভাবে পরিষ্কার হয়ে যাবে সেটা না, এর জন্য একটা সামাজিক সংস্কার লাগবে। আপনি যতই সংস্কার করেন, একটা সামাজিক বিপ্লব, ওই যে আগে নিজেকে পরিবর্তন করার যে চিন্তা, সেটা উপর থেকেই কিন্তু শুরু হইতে হবে, এটাও ঠিক। ওইটা যখন হলো, তিনজন উপদেষ্টা কারো চোখে পড়লো না ওনারা ওই লাল গালিচা দিয়ে হাঁটতে গেছেন বা আকাঙ্ক্ষিত ছিলেন যে লাল গালিচা দিয়ে যাবেন, এটা আমি মনে করছি না। কিন্তু তাদের এখানে কেউ একজন জবাব কারো মাথায় আসার দরকার ছিল। যদি রাজনীতি করতেন সচেতন হলে, তাহলে কি কারণে লাল গালিচা এখানে একটা চট বিছিয়ে দিলেও তো আমি যেতে পারতাম। এটা তো এমন কোনো প্রয়োজন ছিল না যে এটা দৃষ্টিকটু লাগবে, এর জন্য বিচার হবে সেটা বলছি না। কিন্তু মানুষের পারসেপশন, মাইন্ডসেট, আপনার প্রতি আকাঙ্ক্ষা, আপনি যদি রাজনীতিবিদ হন, পাবলিক ফিগার হন, আপনি কিভাবে চলবেন, কিভাবে হাঁটবেন, কতটুকু আপনি করতে পারেন, কোথায় যেতে পারবেন, আপনার খাবার টেবিলে কি থাকবে না থাকবে, সমস্ত বিষয় কিন্তু বিবেচনা নেবার জন্য, যখন আপনি জাতি রাষ্ট্রের অধিকর্তা, যখন আপনি অনুকরণীয় ব্যক্তিত্ব, যখন আপনার কাছে প্রত্যাশা আছে, যখন আপনি সরকার, তখন এই বিষয়গুলো মাথায় রাখলে ভালো হয়। এই হলো বক্তব্য। অনেক অনেক ধন্যবাদ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক কমিটির সারওয়ার তুষার, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে এতক্ষণ ধরে অনুষ্ঠান দেখার জন্য। আমরা শেষ দিকে যে আলোচনাটি করছিলাম সেই বিষয়ে একটি কথা বলেই শেষ করব। সেটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি এদেশের সর্বস্তরের মানুষ নেমে এসেছিল, কিন্তু মূলত এই আন্দোলনের নেতৃত্ব ছিল এদেশের ছাত্র সমাজ। যুগে যুগে বিভিন্ন সময় আলোর দিশারি হয়ে এদেশের ছাত্র সমাজ দাঁড়িয়েছে সাধারণ মানুষের পক্ষে তাদের দাবি দেওয়া। কিন্তু একটি বিষয় খুবই খেয়াল করা দরকার, এই ছাত্রদের মধ্য দিয়ে এখনও রাজপথে অনেক আন্দোলন হচ্ছে। নিঃসন্দেহে সে আন্দোলনগুলো যৌক্তিক, কিন্তু কোনো যৌক্তিক আন্দোলন করতে যেও জনভোগান্তির সৃষ্টি হচ্ছে, কখনো কখনো তা দিয়ে মানুষের মধ্যে একটি নেতিবাচক ধারণার তৈরি হচ্ছে। ছাত্র সমাজের কাছে যে গৌরবোজ্জ্বল তাদের অবদান ছিল, যেটি ছাত্র সমাজ তাদের যে অবদানের কারণে ছাত্র সমাজকে জাতি কৃতজ্ঞতার সাথে মনে রাখে, সেখানে কেউ কেউ বা কোনো মহল থেকে এমনও হতে পারে যে তাদেরকে বিরক্তির কারণও হতে পারে। তো সেটি যেন না হয়। ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে যেমন গণতন্ত্র থাকবে, ভিন্ন মত থাকবে, আন্দোলন থাকবে, ঠিক তেমনি খেয়াল রাখতে হবে যে জাতি গঠনে আমরা যেন সবাই একসঙ্গে কাজ করতে পারি। সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের মতো অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সন্ধ্যা।